Hello everyone, good day to you all. I hope you are in a very good health. I am Richard Shubro Baroi from IBA MBA 56D batch, and I'm currently working at IFIC Bank as a management trainee, and I'm here to share some tips and techniques how to do well in IBA examination. So IBA এক্সামটা প্রতি বছরই কিছু না কিছু সময় আগে এগিয়ে আসছে। এই বছর যেমন এক্সামটা অনেকেই ধারণা করেছিলেন যে জুনে হবে, তারপরেও এক্সামটা মেতে হয়ে গিয়েছে। গতবারও যেমন ডিসেম্বরে একটা আশা করা যাচ্ছিল যে এক্সামটা ডিসেম্বরে হতে যাচ্ছে, কিন্তু সেটা নভেম্বরে হয়ে গেছে। এবং এই বছরে আমরা এটাও এক্সপেক্ট করতে পারি যে এই বছরের এক্সামটা এবার নভেম্বরেই হয়ে চলে যাবে, হয়ে শেষ হয়ে যাবে। সো আমাদের হাতে এখন সময় আছে মাত্র 5 মাস কিংবা তার একটু কম সময়। যারা এখনো প্রিপারেশন নিতে পারেননি বা গুছিয়ে উঠতে পারেননি, তাদের সময় এখন শুধুমাত্র আছে 4.5 থেকে 5 মাস। সো এই সময়টার মধ্যে কি কি করলে আপনারা একটু উপকৃত হতে পারবেন, কি কি করা উচিত এবং কি কি করা উচিত না, সেটা নিয়ে আমি নর্মালি কথাগুলো বলবো এখন থেকে। সো আমি ক্যাপস্টোনে প্রায় 2 বছর ধরে আছি। ক্যাপস্টোনে আমি ইংলিশ ইনস্ট্রাকশন দিয়ে থাকি নর্মালি। সো আমি ইংলিশটা নিয়ে বেশি ফোকাস করবো, সেই সাথে সাথে আমি ম্যাথ এবং অ্যানালিটিক্যালও কিভাবে ভালো করা যায়, কি কি বই ফলো করা উচিত, কিভাবে পড়া উচিত, সেগুলো আমি নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। সো ফার্স্ট অফ অল কি কি করবেন এবং কি কি করবেন না। কি করবেন না সেটা হচ্ছে আপনি নিজের সাথে অন্য কাউকে কম্পেয়ার করবেন না, যে সে এই কয়েকটা সময়ের মধ্যে এতগুলো অঙ্ক করে ফেলতে পারে, আমি পারছি না, এই কারণে আমি পারবো না, এটা নিয়ে হতাশ হবেন না। নিজের প্রতি আস্থা রাখুন, কখনোই ডিসহার্টেন্ট হবেন না। আপনি হোপ রাখেন যে আপনি পারবেন, আপনার এই হোপটাই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো এখন থেকে আপনি প্রিপারেশন শুরু করে দিবেন। সময় যেহেতু কম, আপনাকে খাটতে হবে অনেক বেশি, অন্যদের তুলনায় অনেক বেশি। অনেকে বিভিন্ন দিকে স্ট্রং হয়ে থাকেন, অনেকে ইংলিশের দিকে স্ট্রং থাকেন, অনেকে ম্যাথে, অনেকে অ্যানালিটিক্যালে। সো আপনি যেসব জায়গাগুলোতে উইক, আপনি সেগুলোতেই বেশি প্রাধান্য দেন এই কয়েকটা মাস। যেগুলোতে স্ট্রং সেগুলোতে আপনি একটু কম চেষ্টা করলেও চলবে। সো আপনি যদি আমি প্রথমে যদি ইংলিশের কথায় আসি, ইংলিশে আপনার কি কি দেখি। IBA MBA কোশ্চেনটা হচ্ছে ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল, এই 3টা পার্টি হয়ে থাকে। সো ইংলিশে আপনি এক্সপেক্ট করতে পারেন 25 থেকে 30 মার্কস এক্সপেক্ট করতে পারেন। বিগত বেশ কয়েকটা বছর ধরেই 30 মার্কসই নর্মালি এসেছিল, কিন্তু লাস্ট 2টা ইনটেক বা 3টা ইনটেকে কোশ্চেন সেটা কমিয়ে 25-এ চলে আসে। এখনকার দিক থেকে বেশিরভাগ কোশ্চেনই ইংলিশে দেখা যায় যে 25 মার্কের, বাকি 5 মার্কটা ফোকাস করা হয় রাইটিং এর দিকে বেশি। ইংলিশের যে রাইটিং পার্টটা থাকে, আগে সেখানে 25 মার্ক দেওয়া থাকতো, কিন্তু বর্তমানে এখন সেটাকে 25 থেকে 30 মার্কে নিয়ে আসা হয়েছে। সো ইংলিশের মধ্যে আপনার কি কি দেখা উচিত সেগুলো জানিয়ে দিচ্ছি। ইংরেজিতে আপনি করতে পারেন, এখানে আসবে গ্রামার বেস কিছু কোশ্চেন। গ্রামারে আবার বেশ কিছু ভাগ আছে। গ্রামার কি টাইপের হতে পারে? গ্রামারের মধ্যে আপনি দেখতে পারেন সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন 4 থেকে 7 মার্কের মতো। 4 থেকে 7 মার্ক এখান থেকে আসতে পারে সেন্টেন্স কারেকশন থেকে। এরপরে যেটা আসতে পারে সেন্টেন্স কমপ্লিশন। এখানেও সেম 4 থেকে 7 মার্ক এর মধ্যেই কিছু আসতে পারে। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল আরো যেসব জিনিস আসবে সেগুলোর মধ্যে এরর ডিটেকশন আসতে পারে। ফোর থেকে 7 মার্কস। এটা অ্যাকুরেটলি বলা যায় না যে কত মার্কের মধ্যে কতবার আসবে। কয়েকটা এক্সামে 2 থেকে 3 মার্কও আসতে পারে, আবার কয়েকটা এক্সামে দেখা যাচ্ছে যে একবারে নাও আসতে পারে, এমনও চান্স আছে। সো এরর ডিটেকশন এইগুলো হচ্ছে মোটামুটি একটা বেসিক স্ট্যান্ডার্ড ধরে নিতে পারি। 4 থেকে 7 মার্কসের মধ্যে কিছু আসবে। আচ্ছা, আর কি কি আসতে পারে? চুজ দ্য বেস্ট অ্যান্সার। চুজ দ্য বেস্ট অ্যান্সারটা কিভাবে আসবে সেটা অনেকটা হচ্ছে সেন্টেন্স কারেকশনের মধ্যেই আসবে, যে আপনার নিজের কোন সেন্টেন্সটা আপনার কাছে বেস্ট বলে মনে হচ্ছে অথবা কারেক্ট বলে মনে হচ্ছে। এরকম বেশ কয়েকটা 4টা থেকে 5টা অপশনগুলো দেওয়া থাকে, সেটার মধ্যে থেকে আপনার বেস্ট অ্যান্সারটা নিতে হয়। যদি যারা একদমই নতুন তাদেরকে একটু বলে রাখছি যে সেন্টেন্স কারেকশন মানে এই না যে আপনাকে একটা সেন্টেন্স দেওয়া হলো সেটা আপনি পরীক্ষার খাতায় কারেক্ট করে লিখে আসতে হবে। আপনার কারেক্ট চয়েসগুলো সবগুলোই দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে অপশনগুলোতে এমসিকিউ পেজের মধ্যে জাস্ট গোল্লা ভরার যে প্রসিডিউরটা করেছি আমরা, সেই গোল্লা ভরার প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে।
ওইখানেই টিক করতে হবে। সো আপনার নিজের কারেক্ট করে নতুন কোনো ওয়ার্ড বসানোর বা দাড়ি কমা বা কোনো পাংচুয়েশনে কোনো কিছু বা টেন্স চেঞ্জ করার এমন কোনো কিছুই আসবে না। এখন দেখেন সেন্টেন্স কারেকশন অথবা চুজ দ্য বেস্ট অ্যান্সার বা গ্রামাটিক্যাল রিলেটেড যেসব টপিক আছে সেগুলো কোনখান থেকে আসতে পারে। এখন গ্রামাটিক্যাল যেসব টপিক আছে সেগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু বলছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্টের তিনটাই যে এগ্রি করছি কিনা, সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা সেটা হচ্ছে কিনা সেটা দেখাই আমাদের মুখ্য বিষয়। এটা থেকেই ম্যাক্সিমাম অনেক কোশ্চেন আসে। এরর ডিটেকশনগুলো এখান থেকে আসতে পারে, এছাড়া সেন্টেন্স কারেকশনগুলো আসতে পারে, সেন্টেন্স কমপ্লিশনেও কিছু কিছু সময় এগুলো আসে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা গেল। এরপরে যেটা আসে একটা হচ্ছে টেন্স। টেন্সের বিভিন্নভাবে চেঞ্জ করে, টেন্সের উপায়টা চেঞ্জ করে টেন্সের কারেক্ট ফর্ম এখানে ইউজ হচ্ছে কিনা সেটা দেখাই আমাদের এখানে মুখ্য বিষয়। সেটা ঠিক হচ্ছে কিনা সেটাই আমরা দেখব নর্মালি এখানে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স এবং এর সাথে সাথে আরো যেসব রিলেটেড টপিকগুলো আছে সেগুলো যেমন আমরা করতে পারি, ধরেন হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইসব টপিকগুলো থাকে। এর পাশাপাশি আপনারা যারা একটু উইক তাদেরকে যেটা সাজেস্ট করবো যেগুলো পড়তে পারে সেটা হচ্ছে এই গ্রামার বেসে আপনাদের বেসটা একটু স্ট্রং করার জন্য। যাদের বেসটা একটু উইক তারা এই ফর্মুলাগুলো একটু বা এই টপিকগুলো যদি আপনারা কোনো বই থেকে একটু দেখে নেন তাহলে খুব বেটার হয়। টপিকগুলোর আমি নাম লিখে দিচ্ছি। সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস। সেন্টেন্সে যে বিভিন্ন টাইপের হয়ে থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো বাদে যেগুলো আর একটু কঠিন পর্যায়ের ওয়ার্ড সেন্টেন্সগুলো আছে যেমন হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটার দিকে বেশি ফোকাস দিবেন। কারণ ওই পাঁচটা আমরা আগে থেকে করে এসেছি এবং অনেক আমরা বেশিরভাগ মানুষই ওগুলোতে খুবই ফ্লেক্সিবল, ওগুলো নিয়ে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই প্যাটার্নটা একটু কঠিন এবং একটু জটিল হওয়ার কারণে সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক মতন এটার গঠন প্রক্রিয়াটা জানে না। সো এটার গঠন প্রক্রিয়াটা আমাদের শিখে ফেলতে হবে। প্রথমে আমাদের সাউন্ড নলেজ রাখতে হবে যে এগুলো কিভাবে গঠন করা হয় এবং এগুলো কিভাবে কাজ করে, কোন কনজাংশনগুলো কোন কমপ্লেক্সের সাথে যাবে নাকি কম্পাউন্ড সেন্টেন্সের সাথে যাবে, কোন কনজাংশন কোনটার সাথে যাবে সেটা দেখাই আমাদের মুখ্য বিষয়। সেগুলো দেখব। সিম্পল সেন্টেন্সটা কিভাবে হয়, একটা সাবজেক্ট লাগে না দুটা সাবজেক্ট লাগে, নাকি হচ্ছে একটাই পুরো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে নাকি ফুল একটা ক্লজই থাকবে, সেগুলো আমরা সবাই শিখে ফেলতে হবে, নতুবা এই সেন্টেন্সগুলো ক্যাচ করা খুবই টাফ হয়ে যাবে। আমাদের প্রিলিমিনারি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে সেন্টেন্স কিভাবে গঠন হয় সেগুলো আমরা দেখে ফেলব। সেন্টেন্সের পরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বা একটা স্পিচে কয়টা পার্ট আছে, যে 8টা পার্টস অফ স্পিচ, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলো আমাদের প্রত্যেকটা সম্পর্কে খুব ভালো সাউন্ড একটা আইডিয়া থাকতে হবে। যদি আমাদের সাউন্ড আইডিয়া না থাকে তাহলে আমরা সেন্টেন্সে বুঝতে পারবো না সেন্টেন্স এটা কি নাউন হিসেবে ইউজ হচ্ছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে নাকি কোনটা ভার্ব কোনটা অ্যাডভার্ব, এদের মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে না পারি তাহলে আমরা সেন্টেন্সে প্রপার ওয়েতে প্রয়োগ করতে পারবো না সেগুলোকে। সো আমাদের অবশ্যই শিখতে হবে পার্টস অফ স্পিচ কোনটাতে কি ফর্মে ইউজ হয়ে থাকে। এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কিছু কিছু সময় অনেক সময় আমাদের এটা ভুল হয়ে যায়, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের জিনিসটা যেটা হচ্ছে তা হলো প্রেজেন্ট ফর্মে এটার কোন ফর্মটা বসছে, পাস্ট ফর্মে এটার কোন ফর্মটা বসছে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে এটার কোন ফর্মটা বসছে, সেটাই হচ্ছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। যেমন এখানে একটা ইজি এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন কাঠ, এই যে ওয়ার্ডটা কাঠ, যে ওয়ার্ডটা কাঠের হচ্ছে কাঠ, কাঠ এবং কাঠ,
এটা প্রেজেন্ট ফর্মও কাট, পাস্ট ফর্মও কাট, পাস্ট পার্টিসিপল ফর্মও কাট। এরকম কিছু কিছু খুবই কনফিউজিং কিছু ওয়ার্ড আছে যেগুলো যদি আপনি মানে না জানেন, সেগুলো বা তাদের যদি প্রপার ফর্মগুলো না জানেন, তখন হচ্ছে আপনি ইজিলি এগুলো পরীক্ষার খাতায় ভুল করে আসতে পারেন। সো আমাদের স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের প্রতি ফোকাস দিতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা অনেকেই এটা 9, 10 এবং স্কুল কলেজ স্কুলে বা ইন্টারমিডিয়েট লেভেলে, এসএসসি এইচএসসি লেভেলে করে এসেছি, তারপরে হয়তো বা ওখানে কিছু ল্যাপসেস বা গ্যাপ থাকার কারণে আমরা এখনো সেগুলো ঠিকমতো করতে পারি না। সেগুলো হচ্ছে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ। ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ এরকম ডিরেক্টলি আইবি এর এক্সামে কোনোবারই আসেনি এবং আসবেও বলে মনে হয় না, কারণ ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ এগুলো খুবই একদম প্রিলিমিনারি স্টেজের জিনিস। কিন্তু তারপর আমি কেন শিখবো, আমার শেখার উদ্দেশ্যটা কি এই স্টেজে এসে? অনেক সময় যদি ন্যারেশনে, যেমন আমরা যদি ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ এটা কিভাবে ফাংশন করে, কিভাবে কাজ করে, সেগুলো যদি আমি দেখতে না পারি বা বুঝতে না পারি, সেগুলো যদি আমি বুঝতে ভুল করি, তাহলে আমাদের রাইটিং এর ক্ষেত্রেও খারাপ অবস্থা হবে। এবং অনেক সময় দেখবো যে ন্যারেশন রিলেটেড কিছু এরর দেওয়া আছে, স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু ডিরেক্টলি আপনাকে বলবে না যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করো, এইভাবে হয়তো বা বলা থাকবে না। কিন্তু তাহলে কেন শিখবো? শিখার উদ্দেশ্যটা যাতে এটার স্টেজটা কিভাবে হয়ে থাকে, এগুলোর ফাংশনটা কেমন, সেন্টেন্সগুলো কিভাবে কাজ করে, সেটা যদি আমরা শিখতে পারি, তাহলে হচ্ছে আমরা ভুলগুলো করবো না, এরার ডিটেকশনের ক্ষেত্রেও ভুলগুলো করবো না, অথবা সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে বা সেন্টেন্স কারেকশন করার সময় আমাদের এইসব ভুল হবে না। ভয়েসের ক্ষেত্রেও সেম, কোথায় আমরা অ্যাক্টিভ ভয়েসটা ইউজ করবো, কোথায় প্যাসিভ ভয়েসটা ইউজ করবো। অ্যাক্টিভ ভয়েসটা নর্মালি হচ্ছে আমরা সব যে জেনারেল কথাগুলো বলি, কনভারসেশনগুলো চালিয়ে থাকি, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা প্রেফার বলে ধরে নিই। প্যাসিভ ভয়েসটাও কোনো সময় প্রেফার্ড হয়। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা বোথ ফর্মস আর কারেক্ট, দুইটা ফর্মই কিন্তু কারেক্ট। এখন কোনটা কোন সময় ইউজ করবো সেটা আমাদের শিখতে হবে। প্যাসিভ ভয়েসটা আমরা নর্মালি ইউজ করে থাকি হিস্টোরিক্যাল পাস্ট, যে হিস্ট্রি রিলেটেড কোনো কথা যদি বলে থাকি তখন আমরা সেই সব ক্ষেত্রে ইউজ করে থাকি। এছাড়াও যেটা ইউজ করে থাকি প্যাসিভ ফর্মে, যখন আমরা জানি না কাজটি কে করেছে, সাবজেক্ট অথবা অ্যাক্টর যদি সেখানে প্রেজেন্ট না থাকে, সাবজেক্ট এবং অ্যাক্টর যদি আমাদের আনইম্পর্টেন্ট হয়ে থাকে, অথবা যে কাজটা হচ্ছে সেটাই বেশি জরুরি দরকার এবং যে কাজটা করছে সেটা আমাদের জরুরি দরকার না, সেটা যদি আমরা প্রকাশ করতে চাই, তখন আমরা প্যাসিভের ক্ষেত্রে করি। যেমন আমি কিভাবে বলতে পারি এরকম, যেমন হচ্ছে দ্য ইরাক ওয়ার ওয়াজ ফট ওভার অয়েল। এটা মানে হচ্ছে ইরাকের যুদ্ধটা হয়েছিল তেলের কারণে। এখানে দেখেন কে যুদ্ধ করেছিল বা কে করেনি সেটা কিন্তু মেইন কথা না, এটা আমি একটা হিস্ট্রিক্যাল পাস্ট নিয়ে কথা বলছি, পাস্টের একটা ইভেন্ট, সেখানে আমাদের প্যাসিভ ভয়েসটা এখানে আমরা প্রেফার্ড বলে ধরে নিব। আবার যেখানে অ্যাক্টর আনইম্পর্টেন্ট, যেমন হচ্ছে দ্য কিউর অফ দিস ডিজিজ উইল প্রবাবলি বি ডিসকভার্ড বাই সাম সায়েন্টিস্ট ইন ফিউচার। আমি আবার সেন্টেন্সটা একটু বলছি, দ্য কিউর of this disease will probably be discovered by some scientists in future। মানে হচ্ছে এই রোগের যে কিউরটা সেটা ভবিষ্যতে কোনো এক সময় আবিষ্কৃত হবে কোনো একটি সায়েন্টিস্ট দ্বারা। এখন আমি জানি না সায়েন্টিস্টটা কে বা কারা, কোন সায়েন্টিস্টটা এটা আবিষ্কার করবে সেটা আমরা জানি না। সো এই সব ক্ষেত্রে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কাজটা জাস্ট কিউরটা আবিষ্কৃত হবে, ডিজিজটার কিউরটা আবিষ্কৃত হবে, কাজটাই এখানে বেশি ইম্পর্টেন্ট, কে করলো সেটাই বেশি ইম্পর্টেন্ট না, সেই সব ক্ষেত্রেও প্যাসিভ ভয়েসটা ইউজ হয়ে থাকে। সো আমরা এইসব আমাদের শিখে রাখতে হবে, কোথায় আমরা অ্যাক্টিভ ভয়েসটা ইউজ করবো, কোথায় আমাদের প্যাসিভ ভয়েসটা ইউজ করতে হবে। এরপর আরেকটা যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একটা সেন্টেন্স সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, অথবা পজিটিভ থেকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, বা অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে হবে, সেগুলো আমাদের শিখতে হবে। সো আমি এই টপিকটার নাম লিখে রাখছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন যারা এইগুলোতে খুবই বেশি শার্প বা অনেক বেশি অ্যাডভান্স লেভেলে আছেন, তাদের এইসবের মধ্যে দিয়ে যাওয়া দরকার নেই, তারা জাস্ট হালকা রিভিউ করতে পারেন। কিন্তু যাদের বেসিক দুর্বল এবং যাদের হাতে এই যেমন 5 মাসের মতো টাইম আছে, যারা আগে থেকে একটু বেসটা একটু উইক, তাদের আমি বলবো যদি আইবির এক্সামের
প্রিপারেশনে ঝাঁপিয়ে পড়ার আগে বা অন্যান্য কোশ্চেনগুলো সলভ করার আগে আপনাদের এইসব টপিকগুলো একটু ঝালিয়ে নিতে হবে। অন্যথায় আপনারা ওইসব যখন কোশ্চেনগুলো দেখবেন খুবই হতাশ হয়ে যাবেন, তখন পারবেন না এবং চেষ্টা ছেড়ে দেবেন। সো চেষ্টা ছাড়ার দরকার নেই, আপনারা জাস্ট এই টপিকগুলো আগে একটু রিভিউ করে নেন, তাহলে আপনাদের খুবই এই বেটার হবে আপনাদের প্রিপারেশনটা নেওয়ার জন্য। এরপরও কিছু কিছু টপিক আমি বলছি। এরপরের টপিকটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স যেমন 3 টাইপের হয়, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন কখন ইউজ হবে বা এটার বৈশিষ্ট্যটা কি, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, সেগুলো আপনাদের কিন্তু অবশ্যই শিখতে হবে। সো এই টপিকগুলো যদি আপনারা না জানেন তখন হচ্ছে পরীক্ষায় খারাপ হয়ে যাবে। সো বেসিক কিছু টপিক এখানে বলা হলো, বেসিক টপিকগুলো, এইসব টপিকগুলো আপনারা কিভাবে পড়বেন বা কোথা থেকে পড়বেন সেগুলো নিয়ে আমি কিছু আলোচনা করে দিচ্ছি। এখন এই টপিকগুলো পড়ার জন্য হচ্ছে আপনি চৌধুরী হোসেন বইটা পড়তে পারেন, সেখানে হচ্ছে এসএসসি এইচএসসিতে আমরা চৌধুরী হোসেন বইটাই পড়েছি। সো ওইটা দেখলে হচ্ছে আমাদের একটু ফ্যামিলিয়ার মনে হবে। ওইখানে যে কমিউনিকেটিভ ইংলিশটা ছিল সেটা আমরা যদি পড়ি নিজেদের কাছে মনে হবে যে পুরাতন জিনিসই পড়ছি। সো আপনাদের একদম নতুন জিনিস যে ঝালাই করতে হবে তেমন না। সো ওইটা একটু জাস্ট রিভিউ করে নেবেন তাহলে হবে। এরপরে আপনি যেটা সাজেস্ট করতে পারি ক্লিপস্টোফেল থেকে। ক্লিপস্টোফেল এই বইটা আপনারা ফলো করতে পারেন। এখানে হচ্ছে বেসিক যেসব গ্রামারের টপিকগুলো বললাম সেই বেসিক গ্রামারের টপিকগুলো সবগুলো এখান থেকে রিভিউ করতে পারবেন। প্রথমে হচ্ছে খুব সুন্দর করে ক্লিপস্টোফেলে এক্সপ্লেনেশন দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে অথবা টপিক ধরে ধরে, তারপর কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন বাসায়। তারপর দেখবেন যে আস্তে আস্তে আপনাদের ইমপ্রুভমেন্টগুলো দেখা যাচ্ছে। ক্লিপস্টোফেলের পর আরেকটা যেটা বই সাজেস্ট করবো সেটা হচ্ছে ব্যারনস্টোফেল। ব্যারনস্টোফেল থেকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে হবে না। প্রত্যেকটা টপিক ধরে ধরে না পড়ে যেটা করবেন ব্যারনস্টোফেল থেকে, ক্লিপস্টোফেলটা পড়া যখন শেষ হয়ে যাবে আপনি ব্যারনস্টোফেলটা থেকে প্র্যাকটিস করবেন, জাস্ট প্র্যাকটিস। ওখান থেকে জাস্ট প্র্যাকটিসটা করলে হবে, কারণ একই জিনিস এক্সপ্লেনেশন করার দরকার নেই। আপনি যদি এই ক্লিপস্টোফেলটা ভালোভাবে বুঝে থাকতে পারেন, এটা যদি ভালো করে বুঝে যান তাহলে হচ্ছে আপনি ব্যারনস্টোফেলটাও খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এই দুটো গেল আপনি গ্রামারে ভালো করার জন্য। তারপর আছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনটা কোন বই থেকে ফলো করব? অফিসিয়াল জিম্যাট রিভিউ, এটা একটা খুবই ভালো মানের বই এবং খুবই কঠিন পরীক্ষা হয় এখান থেকে। এখানে সেন্টেন্স কারেকশন আছে অ্যাবাউট 150 থেকে 200 এর মতন সেন্টেন্স কারেকশনগুলো দেওয়া থাকে, ভার্সন ওয়াইজ ডিফার করে। সো লেটেস্ট ভার্সনটা কেনার ট্রাই করবেন বা কালেক্ট করার ট্রাই করবেন। অফিসিয়াল জিম্যাট রিভিউ বা পুরাতন ভার্সন থেকেও পড়তে পারেন। সেন্টেন্স কারেকশনের প্যাটার্নটা কি? সেন্টেন্স কারেকশনটা হচ্ছে আপনাকে একটা বড় সেন্টেন্স দেওয়া থাকবে, ধরুন এইভাবে সেন্টেন্সের বেশ কয়েকটা পার্ট দেওয়া থাকবে, সেন্টেন্সে একটা আন্ডারলাইন পোর্শন থাকবে। ধরুন এখানে সেন্টেন্সটা শেষ হলো, এখানে আন্ডারলাইন করা পোর্শনটা শেষ হলো, তারপর আরেকটা সেন্টেন্স স্টার্ট হলো। আপনার এই আন্ডারলাইন করা পোর্শনের মধ্যে কোনো ভুল আছে কিনা, অথবা নিচে যে অপশন চয়েসের গুলো দেওয়া থাকবে, আপনার অপশন চয়েস গুলো দেওয়া থাকবে হচ্ছে যেমন এ বি সি ডি ই, এরকম অপশন চয়েসগুলোর মধ্যে দেওয়া থাকবে। সো আপনার বেস্ট অপশনটা চুজ করতে হবে। আমি ইন ডিটেলস বলছি না, কারণ আমাদের অন্যান্য ভিডিওগুলোতে, আমাদের ক্যাপস্টোন পেজের অন্যান্য ভিডিওগুলোতে এগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করা আছে যে সেন্টেন্স কারেকশন কিরকম হয় না হয়। আমি জাস্ট একটু হালকা হাইলাইটস করে দিচ্ছি। সো এখান থেকে আপনার বেস্ট অপশনটা সিলেক্ট করতে হবে। এটার জন্য হচ্ছে অফিসিয়াল জিম্যাট রিভিউ, এই বইটা ফলো করবেন, এটা খুবই একটা ভালো বই। তারপরে যা আসছে তা হচ্ছে প্যাসেজ। প্যাসেজ থেকে যেমন 4 থেকে 5 মার্ক আসতে পারে। প্যাসেজগুলো কোথা থেকে পড়বো? প্যাসেজগুলো যেমন এটা সাজেস্ট করি হচ্ছে চৌধুরী হোসেন থেকে বই থেকে ফলো করতে পারেন, অথবা অফিসিয়াল জিম্যাট রিভিউ এই বইটা থেকে আপনারা প্যাসেজ করতে পারেন, যদিও এই প্যাসেজগুলো খুবই কঠিন। সো এইসব প্যাসেজগুলো যদি আপনি নাও পারেন তাও প্র্যাকটিসের জন্য করতে পারেন। এই ক্ষেত্রে যেটা হবে আপনার রিডিং হ্যাবিটটা খুব বেড়ে যাবে, কারণ এই প্রত্যেকটা প্যাসেজই প্রায় 1 পেজের অথবা 30 থেকে 40 লাইনের একটা প্যাসেজ। সো এই প্যাসেজগুলো যখন পড়বেন এবং যদি এগুলোতে আপনারা খুব দক্ষ হয়ে যান, খুব এফিসিয়েন্টলি এগুলো যদি সলভ করতে পারেন, তাহলে আইবিএর প্যাসেজগুলো খুবই ইজি মনে হবে আপনাদের কাছে।
সো আপনারা চাইলে অফিসিয়াল জিমেট রিভিউ থেকে প্যাসেজগুলো সলভ করতে পারেন। এখন আসি সেন্টেন্স কমপ্লিশন এই পার্টটাতে। এই সেন্টেন্স কমপ্লিশন পার্টটাতে কি হয় নরমালি? সেন্টেন্স কমপ্লিশনের যে পার্টটা, সেই পার্টে নরমালি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আপনাদের ফিল আপ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখন কিভাবে আসতে পারে? ধরেন কিছু কিছু হচ্ছে ওয়ার্ড বেসড, ওয়ার্ড বেস গুলো সলভ করার নিয়মটা হচ্ছে এখানে আপনাদের ভোকাবুলারিতে খুবই স্ট্রং হতে হবে। ভোকাবুলারি যদি স্ট্রং না হয় তাহলে এই ওয়ার্ড বেস এগুলো পারবেন না। এই ওয়ার্ডের জন্য বা ভোকাবুলারি পড়ার জন্য যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে SAT's most common 1000 words, এটা একটা পিডিএফ ফাইল অনলাইনে অ্যাভেলেবল। এটা লিখে যদি সার্চ দেন দেখবেন যে প্রথমে, এবং পিডিএফ লিখে যদি সার্চ দেন এটা একটা পিডিএফ আকারের ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যদি পড়তে পারেন খুবই ভালো হয়। 1000 ওয়ার্ডের মধ্যে আপনার যে 1000 ওয়ার্ডই আননোন সেটা এমন কিছু কিন্তু থাকবে না। আপনার হাইয়েস্ট গেলে দেখবেন যে 350 অর 300 ওয়ার্ড আপনি আগে থেকেই জানেন। নতুন করে আপনার 650 অথবা 700 ওয়ার্ডস আপনার নতুন করে শিখতে হবে। সো এত বড় ওয়ার্ডগুলো বা 1000 ওয়ার্ড আমি কিভাবে পড়বো, কিভাবে মুখস্থ করবো, এটা যদি ভয় পেয়ে হতাশ হয়ে যান তাহলে কিন্তু চলবে না। এটা পড়ার কিছু নিয়ম আছে কিভাবে পড়তে পারেন। আপনি প্রতিদিন 10টা করে মুখস্থ করেন, এখন থেকে শুরু করে দেন। 5 মাস একটা লম্বা সময়, এই 5 মাস লম্বা সময় 1000 ওয়ার্ড পড়া তেমন কিন্তু ব্যাপার হবে না যদি আপনি রেগুলারলি পড়েন। রেগুলার যদি 10টা করে ওয়ার্ড যদি মুখস্থ করতে পারেন 5 মাসে কিন্তু আপনাদের হয়ে যাবে এই 1000 ওয়ার্ড। সো কিভাবে পড়বেন? সকালবেলা ঘুম থেকে উঠে 10টা ওয়ার্ড আপনি পড়বেন। হাফ অ্যান আওয়ার টাইম দেন 10টা ওয়ার্ড পড়তে। প্রথমে হাফ অ্যান আওয়ার মুখস্থ করে ফেলার ট্রাই করবেন মানেটা সহ। এবং এই যে পিডিএফ ফাইলটা দেওয়া আছে, এই পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু আপনার সাথে সাথে সেন্টেন্সগুলোও দেওয়া আছে। সো সেন্টেন্সগুলো আপনারা ওইখান থেকেই পড়ে ফেলতে পারবেন। কিভাবে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে ইউজ হয় সেখানে এটা সেটা দেওয়া আছে। সো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা 10টা ওয়ার্ড নতুন পড়ে ফেলবেন, এবং ঘুমাতে যাওয়ার আগে যতক্ষণ পর্যন্ত না ওই 10টা ওয়ার্ড মুখস্থ হচ্ছে বা আপনি মনে রাখতে পারছেন ততক্ষণ পড়ে যাবেন। 1 ঘন্টা লাগুক বা 45 মিনিটস লাগুক বা 1 ঘন্টা লাগুক, আপনি পড়ে তারপর ঘুমাতে যাবেন। প্রতিদিন যদি এই হ্যাবিটটা এখন থেকেই প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু 1000 ওয়ার্ড আপনার শিখে ফেলবেন। এরপর ওয়ার্ড বেস যেগুলো, এগুলো সেন্টেন্স কমপ্লিশনে যেটা আসতে পারে সেটা হচ্ছে কিছুটা আসতে পারে টেন্স রিলেটেড। টেন্স রিলেটেড কিরকম আসবে? ধরেন হচ্ছে আপনাকে বলা থাকলো হচ্ছে হ্যাভ পাস্ট অথবা হ্যাড পাস্ট, অথবা উইল হ্যাভ পাস্ট অথবা উইল পাস, এরকম বিভিন্ন অপশন দেওয়া থাকে। আপনি ওখানে টেন্স অনুযায়ী দেখবেন যে কোন জিনিসটা কোথায় বসবে। এটা রিলেটেড কিছু সেন্টেন্স কমপ্লিশন আসতে পারে। এছাড়াও সেন্টেন্স কমপ্লিশনের মেজর যে পার্টটা, মেজর বলতে আরো বেশি পরিমাণে যেটা আসে, যেটা ওয়ার্ড বেসটা, ভোকাবুলারি বেসটা বেশি আসবে। টেন্স রিলেটেড আসলেও একটু কম আসে, নর্মালি 1 থেকে 2টা বেশি আসে না। যেগুলো আসে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মসও প্রচুর পরিমাণে আসে। 4 থেকে 5টা আপনারা এক্সপেক্ট করতে পারেন, আসতে পারে। বছর মানে প্রত্যেকটা ইনটেকেই একটু ডিফারেন্ট কোশ্চেন হয়। সো কোন ইনটেকে বেশি আসবে কোন ইনটেকে কম আসবে সেটা আসলে আগে থেকে বলা যায় না। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এটাও যেটা পড়তে পারে সেটা হচ্ছে আপনারা অনলাইনে দেখতে পারেন যে মোস্ট কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ইউজড ইন কমিউনিকেটিভ ইংলিশ বা ফ্রেজ এন্ড ইডিয়মস, সেগুলো এখন দেখেন আইবিএতে কিন্তু আগের মতন ওই যে গদবান্ধা যে পুরাতন যে এসএইচএসি লেভেলে সেগুলো আসে তা না। যেগুলো আসে সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশে, মানে কমিউনিকেশন করার সময় যে ইউরোপ অথবা আমেরিকান কান্ট্রিগুলো যেসব ল্যাঙ্গুয়েজ বা যেসব ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকার ইউজ করে অথবা ফ্রেজ এন্ড ইডিয়মস আকার ইউজ করে, সেগুলোই কিন্তু বেশ কয়েকটা বছর ধরে সেই ওয়ার্ডগুলোই আসছে। সো এগুলোতে ভালো করবো কিভাবে? সো প্রাইমারিলি আমি যেটা সাজেস্ট করবো, প্রথমে হচ্ছে চৌধুরী হোসেন বইটা থেকে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এবং ফ্রেজ এন্ড ইডিয়মস আছে আপনারা সেটা আগে পড়ে ফেলেন এবং তারপরে হচ্ছে অনলাইনে যান। অনলাইনে গিয়ে যে মোস্ট কমন
যেসবগুলো আসে আমেরিকান অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মোস্ট কমন যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে ইউজ হয় সেগুলো ফলো করবেন। এছাড়াও যেটা করবেন, খবরের কাগজ পড়তে পারেন, ডেইলি ইংলিশ পেপার একটা পড়বেন, ডেইলি স্টার থেকে পড়তে পারেন, ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে পড়তে পারেন। সেখানে জাস্ট আপনার কাজ হবে, আপনি যে গো থ্রু করবেন আপনার রিডিং হ্যাবিটটাও বাড়বে, নতুন নতুন কিছু ওয়ার্ড শিখতে পারবেন এবং এর সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মসও কতগুলো শেখা হয়ে যাবে। সেগুলো আপনারা আন্ডারলাইন করে নিজেদের খাতায় যদি নোট করে রাখতে পারেন 4-5 মাসে অনেকগুলো হবে এবং ওগুলো যদি আপনি শিখতে পারেন দেখবেন যে ওগুলোর মধ্যে থেকে কমন আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, কারণ হচ্ছে কমন মানে একদম বলে দেওয়া যায় না যে এই সোর্সটা থেকে আসবে। সো আপনার বেশ কয়েকটা সোর্স থেকে এগুলো পড়তে হবে। প্রথমে সোর্সটা যেটা বললাম কমিউনিকেটিভ ইংলিশটা ফলো করবেন চৌধুরী হোসেন বই থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস। এরপর হচ্ছে আপনি নিউজ পেপারটা একটু ফলো করবেন এবং কিছু চাইলে ইংলিশ নোভেল পড়তে পারেন। যদি আপনাদের নোভেল পড়ার কোনো সময় না থাকে তাহলে হচ্ছে খবরের কাগজটা থেকে পড়তে পারেন। এবং তারপর হচ্ছে অনলাইনে এরকম পিডিএফ ফরম্যাট সার্চ করবেন যে ফ্রেজ এন্ড ইডিয়মসের মানে কমন ফ্রেজ এন্ড ইডিয়মসগুলো পিডিএফ ফরম্যাটে অনলাইনে অ্যাভেলেবেল কিনা, সেখান থেকে আপনারা পড়তে পারেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে, প্রিফিক্সটা হচ্ছে সেন্টেন্সের ওয়ার্ডগুলোর শুরুতে বসবে, ওয়ার্ডের শুরুতে বসবে, এবং সাফিক্স হচ্ছে ওয়ার্ডের শেষে বসে। যেমন হচ্ছে ইন যে প্রিফিক্সটা, এই প্রিফিক্সটা ইনডিরেক্ট, এই ওয়ার্ডের সাথে ডিরেক্ট ওয়ার্ডের সাথে ইন যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি হলো ইনডিরেক্ট। এখন এখানে দেখবো যে এখানে সেন্টেন্সটা ঠিক আছে, ওয়ার্ডটা ঠিক আছে কিনা। আমাদের আইবিএর এক্সামগুলোতে কোশ্চেনগুলো এরকম ভাবে আসে যে হুইচ অফ দ্য ফলোইং প্রিফিক্সেস আর ইউজড কারেক্টলি অর ইজ নট ইউজড কারেক্টলি, মানে হচ্ছে নিচে যে অপশনগুলো 5টা অপশনগুলো দেওয়া থাকবে এই অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট ফরম্যাটে ইউজ করা হচ্ছে প্রিফিক্সটা, অথবা কোথায় ইউজ হচ্ছে না, দুইভাবেই কোশ্চেন আসতে পারে। সেটা সাফিক্স এবং প্রিফিক্স একইভাবে আসবে কোশ্চেনগুলো, যে ফলোইংগুলোর মধ্যে কোথায় সাফিক্স কাজ ঠিক মতো হচ্ছে অথবা হচ্ছে না এবং কোথায় প্রিফিক্সের কাজ ঠিক মতন হয়েছে কিনা হয়নি, সেটাই আমাদের জানতে চাওয়া হবে। সো সাফিক্স এবং প্রিফিক্স কোথা থেকে পড়বো, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সেটাও আমি সাজেস্ট করবো চৌধুরী হোসেন বইটা, এই বইটা থেকে আপনারা পড়তে পারেন, এখানে প্রচুর আছে। এছাড়া অনলাইন থেকে আপনারা পড়তে পারেন, অনলাইনের বই থেকেও পড়া যাবে। তো মোটামুটি এগুলো ছিল ইংলিশের এমসিকিউ পার্টে কোথা থেকে আমরা কি কি পড়বো। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি এবং 25-30 মার্কস কোথা থেকে আসে সেটা আমি একটু আবার বলে দিচ্ছি। সেন্টেন্স কারেকশনে ধরেন হচ্ছে রাফলি 5 to 7 মার্কস, 5 to 7 মার্কস আর 4 to 7 মার্কস, এরকম রাফলি একটা আইডিয়া নিয়ে রাখেন। সেন্টেন্স কমপ্লিশন যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেরকম হয় সেটাই, সেন্টেন্স কমপ্লিট করতে হবে। অনেক কিছুতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে, ফ্রেজ হতে পারে, ভোকাবুলারি হতে পারে, এইসব বা টেন্সের কোনো প্রয়োগ থাকতে পারে, এসব দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এটাও আপনি ধরে রাখেন 5 to 7 মার্কস এর মধ্যে আসতে পারে। এরপর যেটা আসে এরর ডিটেকশন। এরর ডিটেকশন গুলো হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে 5টা আন্ডারলাইন করা থাকবে, কোন পোর্শনের মধ্যে কোন ওয়ার্ডটার মধ্যে ভুল আছে। এগুলো আসতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, অথবা টেন্স থেকে, অথবা পার্সন ওয়াইজ আসতে পারে, যে এখানে ফার্স্ট পার্সন বসার কথা সেকেন্ড পার্সন বসছে সেটা ঠিক নাই। নাউন এবং প্রোনাউনে কোনো সমস্যা থাকতে পারে, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্ব বসানো হচ্ছে এমনও সমস্যা থাকতে পারে। এই কারণে বলা হচ্ছে যে পার্টস অফ স্পিচটা একটু ভালো করে জানতে হবে এবং অন্যান্য বিগত যেসব টপিক আমি লিখে দিয়েছিলাম সেই টপিকগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। সো এরর ডিটেকশনও আপনি একটা আইডিয়া রাখতে পারেন 5 to 7 মার্কস। তারপর আসতে পারে হচ্ছে যেমন ভোকাবুলারি বেস কোশ্চেন কিন্তু সব সেন্টেন্স কমপ্লিশনের মধ্যেই চলে আসবে, সেন্টেন্স কমপ্লিশন থেকেই ম্যাক্সিমাম এইগুলো চলে আসবে 5 থেকে 7 মার্কস ভোকাবুলারি বেস কোশ্চেনগুলো। এরর ডিটেকশন এখানে আসবো। তারপর হচ্ছে সাফিক্স প্রিফিক্স, 5 to 7 মার্কস। শিওর করে বলা যাচ্ছে না কত মার্কস আসতে পারে, ঠিক আছে, 3 মার্ক থেকেও আসতে পারে, 3 বা 4 মার্কের মধ্যেও হতে পারে, একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য জাস্ট বলা। সাফিক্স প্রিফিক্স এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, এটা যেমন এটা কি
আপনাকে বলে দেওয়া থাকবে হচ্ছে এই নিচে যে তিনটা সেন্টেন্স দেওয়া হলো, এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সগুলোতে এই যে একটা ওয়ার্ড ধরেন হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট যে ওয়ার্ডটা, এই ফলোইং যে তিনটা সেন্টেন্স, ফলোইং ধরেন হচ্ছে নিচে তিনটা সেন্টেন্স দেওয়া থাকবে, তিনটা সেন্টেন্সে এনভায়রনমেন্টের একটা প্রয়োগ দেওয়া থাকবে। আপনাকে বলতে বলা হবে এনভায়রনমেন্টটা কোন সেন্টেন্সগুলোর মধ্যে কারেক্টলি ইউজড হচ্ছে, অথবা জানতে চাওয়া হবে এনভায়রনমেন্টটা কোন সেন্টেন্সের মধ্যে কারেক্টলি ইউজ করা হয়নি। এরকম কয়েকটা অপশন দেওয়া থাকে। সো সেগুলোকে বলা হয় কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস। এখানেও আপনি এক্সপেক্ট করতে পারেন 4 থেকে 6টা এমন কোশ্চেন, 4 থেকে 6টা কোশ্চেন আসতে পারে এই টপিক থেকে। সো এখানে গেল হচ্ছে 5টা টপিক, এবং আরেকটা টপিক সেটা যে ম্যান্ডেটরি সেটা আসবে, সেটা হচ্ছে প্যাসেজ। প্যাসেজ প্রত্যেকটা কোশ্চেনই প্রত্যেকটা বছরই এসেছিল, এবং এবারও আসার সম্ভাবনাই বেশি এবং আসবেও। প্যাসেজ থেকে যেটা প্যাসেজ থেকে যত মার্ক হয় আপনার ধরে রাখতে পারেন রাফলি 5 মার্কস, কিন্তু কোনো কোনো সময় এটার ব্যত্যয়ও ঘটে, এটার চেঞ্জ হতে পারে। একটা প্যাসেজ যদি আসে নর্মালি ইন দ্যাট কেস 5 মার্কের একটা কোশ্চেন হয়, 5টা কোশ্চেন থাকে নর্মালি যদি প্যাসেজ থেকে আসে। আর যদি 2টা প্যাসেজ হয়ে থাকে তখন যেটা হয়, তখন নর্মালি 7 মার্কসের মধ্যে হয়। একটা প্যাসেজের মার্ক থাকে 4 মার্কস, আর একটা প্যাসেজের মার্ক থাকে 3 মার্কস। তখন হচ্ছে দুইটাই প্যাসেজ থাকে খুব ছোট ছোট, একটাতে থেকে 4 মার্ক আর একটা থেকে 3 মার্ক এরকম। আর নর্মালি যদি একটা প্যাসেজ থাকে ওটা অ্যাভারেজ প্যাসেজ হয়, সেটার মার্কস থাকে নর্মালি হচ্ছে 5 মার্ক। সো ইন টোটাল করলে আপনি দেখেন এখানে 5 5 10 15 20, এখানে যদি 5 ধরি 25 30, রাফলি এরকম আইডিয়া যে এই 6টা সেক্টর থেকে নর্মালি কোশ্চেন আসতে পারে। এখন কোনো সময় এখানে কোনো একটা সেক্টর বাদও চলে যেতে পারে, যে একটা সেক্টর ধরেন হচ্ছে এরর ডিটেকশনটা এই বছরে দিলই না, একটা ইনটেক থেকে এরর ডিটেকশন নাও আসতে পারে, বা সাফিক্স প্রিফিক্স একটা বার দিল না, তখন যেটা হবে এখানে যেমন 5 মার্কের তখন এটা 7 মার্কসের আসবে, এটা 7 মার্কসের আসবে, তখন আর 5 মার্কের আসবে না, অন্যান্য সাইড থেকে তখন আপনার কোশ্চেনগুলো বেশি আসবে। এবং অনেক সময় দেখা যায় যে 25 মার্কেরও কোশ্চেন আসতে পারে, তখন যেটা দেখা যাবে তখন হচ্ছে যে কোনো একটা টপিক পুরোটাই বাদ যাবে এবং প্রত্যেকটাতে তখন 5 মার্কের কোশ্চেন আসতে পারে। সো এইগুলো এখন সলভ করার প্রক্রিয়াটা বা এগুলো আমরা কিভাবে পড়বো, আমি তো বইগুলো সাজেস্ট করেছি, সেগুলো থেকে আপনারা পড়তে পারেন। প্রিপারেশন নেওয়ার সময় সেখান থেকে নেন। এখন আমি একটু টপিক বলছি হচ্ছে রাইটিং রিলেটেড কিছু কথা বলছি, এমসিকিউ রিলেটেড কথাগুলো ওখানেই শেষ। রাইটিং যেগুলো, রাইটিংয়ে আপনি এক্সপেক্ট করতে পারেন 25 থেকে 30 মার্কস, 25 থেকে 30। এখন 25 মার্কসের যদি আসে কোশ্চেন, 25 মার্কসের আসে যদি কোশ্চেন থাকে, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন একটা কোশ্চেন হবে 15 মার্কসের এবং অন্য আরেকটা কোশ্চেন হবে হচ্ছে 10 মার্কসের, 15 এবং 10। এখন 15 এর মধ্যে কি কি ইনক্লুড করবে, 15 এর মধ্যে কি কি আসতে পারে? If the question is about 15 marks, then you can expect an essay, a story writing, or a report. যদিও রিপোর্ট রাইটিংটা বিগত কয়েক বছরে আসতেছে না, ম্যাক্সিমাম টাইমে এই এসের উপরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বেশিরভাগ সময় 15 মার্কসের যে কোশ্চেনটা আসে আইদার একটা এসে হয় অথবা স্টোরি রাইটিং হতে পারে। রিপোর্টটা মাঝে মধ্যে আসতে পারে, যে একেবারেই আসবে না সেটা না। এখন আর এই 10 মার্কসের মধ্যে যেসব ইনক্লুড করবে, 10 মার্কসের মধ্যে আপনার আসতে পারে হচ্ছে প্যারাগ্রাফ, আর্গুমেন্টেটিভ রাইটিং, থিমেটিক রাইটিং, এবং এটাও এক্সপেক্ট করা যায়, খুবই কম এসেছে যদিও, তারপরও আসতে পারে ডায়ালগ। সো আমি একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি কোনটা কিভাবে লিখতে হবে বা কিভাবে করা যায়। আরেকটা বিষয়, এখন এটা তো গেল 25 মার্কসের এক্সামে, যদি 30 মার্কসের এক্সাম হয় তখন কিভাবে কি আসতে পারে। যদি 30 মার্কসের এক্সাম হয় তখন 2টা বা 3টা পসিবল সিনারিও আছে, এইভাবে কোশ্চেনগুলোর মান আসতে পারে। যেমন 30 মার্কসের এক্সামগুলোর ক্ষেত্রে
আপনি এক্সপেক্ট করতে পারেন একটা 15 মার্কের বড় এসে, দুইটাই 15 মার্কের আসতে পারে, দুইটাই 15 মার্কের রাইটিং আসতে পারে, এসে দুইটাই এসে দিতে পারে। অথবা আপনি এক্সপেক্ট করতে পারেন যে প্রত্যেকটাই আসলে হচ্ছে 10 মার্কসের রাইটিং, 10 মার্কসের এসে, প্যারাগ্রাফ অথবা আর্গুমেন্টেটিভ রাইটিং, এরকম একটা দিল, তিনটে এইটা টপিকে আসতে পারে। এমন হওয়ার চান্স খুবই কম যে 20 মার্ক এবং 10 মার্ক এমন এসেছে, তারপরেও আসতে পারে। তখন হচ্ছে 20 মার্কের জন্য একটা এসে আসতে পারে, বড় একটা এসে আসতে পারে। 10 মার্কসের জন্য এইখানে যতগুলো টপিক সাজেস্ট করা হচ্ছে, প্যারাগ্রাফ, আর্গুমেন্টেটিভ রাইটিং, থিমেটিক রাইটিং, ডায়ালগ, এগুলোই আসতে পারে। সো আমরা প্রথমে একে একে আগাচ্ছি। লেটার রাইটিং এর চান্সটাও একটু কম, মানে কম আসে, তারপরেও শিখে রাখা ভালো। লেটারটাও শিখে রাখতে পারেন যারা একটু উইক আছেন, যারা লেটার লিখতে সমস্যা হয় তাদের জন্য। এখন এসে জিনিসটা কি, এসে তো আমরা কম বেশি সবাই জানি, তারপর আমি জাস্ট একটা মেজর পার্থক্য বলে দিচ্ছি। এসেতে এখানে ম্যাক্সিমাম রাইটিং এর ক্ষেত্রে, ম্যাক্সিমাম প্রত্যেকটা রাইটিং এর ক্ষেত্রেই নর্মালি হচ্ছে একটা টাইটেল মাস্ট, টাইটেল অবশ্যই থাকবে। আপনাকে এসেতে বলে দেওয়া থাকবে রাইটে এসে অন দিস ফলোইং টপিক, হয়তোবা এখানে কোশ্চেনের মধ্যে রাইটিং এর দিয়ে দেওয়া থাকবে টপিকটা। সো ওই টাইটেলটা যেমন হচ্ছে কোশ্চেনে এমন হয়ে থাকে, আইবি এর কোশ্চেনে এরকম একটা টাইটেল দিয়ে দেওয়া থাকে, আপনার লেখা স্টার্ট করতে হবে এইখান থেকে, তার ইমিডিয়েট নিচ থেকে। কোশ্চেনে এরকম বলা দেওয়া থাকবে, কোশ্চেনে একটা ধরেন হচ্ছে দ্য রিভার্স অফ বাংলাদেশ, ধরেন এরকম একটা টপিক দেওয়া আছে, আপনাকে বলা হচ্ছে এটার উপরে আপনি একটা এসে লিখেন। আপনার আলাদা করে হয়তো বা টপিকটা নিজের লেখা লাগবে না, কারণ হচ্ছে এইভাবেই দিয়ে দেওয়া থাকবে এবং এইখান থেকে আপনাদের রাইটিংটা স্টার্ট করতে হবে। এখন এসেতে এখন কয় পেজ লিখবো বা কত ওয়ার্ডের মধ্যে লিখবো সেটা যদি কোশ্চেন করা হয়, সেটার অ্যান্সারটা হচ্ছে এমন, ওখানে আপনার নির্দিষ্ট বাধ্যবাধকতা নাই যে আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে যাবেন যে 200 ওয়ার্ডের মধ্যে এটা শিখে রাখছি, আমি 200 ওয়ার্ডেই লিখবো। আপনার ওখানে গিয়ে ইম্প্রোভাইজ করতে হবে। ইম্প্রোভাইজ মানে হচ্ছে আপনার ওখানে গিয়ে সিচুয়েশন অনুযায়ী আপনাকে লিখতে হবে, কারণ ওখানে অনেক পেজ লিমিটেশন দেওয়া থাকে। আপনার এখানে একটা এসে যখন স্টার্ট করা হবে, ধরেন হচ্ছে এটা একটা পেজ, এখান থেকে আপনি এসেটা লেখা স্টার্ট করলেন, এই পেজ লিখলেন এবং পরের পেজ পর্যন্তই আপনার হচ্ছে জায়গা দেওয়া আছে। এর পরের পেজের শুরু থেকে হচ্ছে আপনার নতুন একটা কোশ্চেন দেওয়া, স্টার্ট করা। সো আপনার চাইলেও আপনি 2 পেজের বেশিটা লিখতে পারবেন না। নর্মালি এসেতে ইউজুয়ালি হচ্ছে 3টা পেজ দেওয়া থাকে। এসে 15 মার্কসের জন্য যে টপিকটা দেওয়া থাকে, এটার জন্য হচ্ছে 3টা পেজ দেওয়া থাকে। আপনি এই পেজ লিখলেন, এই পেজ লিখলেন, এই পেজ পর্যন্ত 3টা পেজ। সো হচ্ছে আপনার হাতের লেখার উপর ডিপেন্ড করবে আপনি কতগুলো ওয়ার্ড সেখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন এসের বিষয়ে যে মেইন ক্রাইটেরিয়াটা, আপনাকে এসে লিখতে বলা হয়েছে, আপনার লিখতে হবে কিন্তু এসেটাই। এসের থেকে প্যারাগ্রাফ লিখলে কিন্তু আপনার নাম্বার কমে যাবে অথবা 0 মার্কসও পেতে পারে। এসে কিভাবে লিখবো? আমার এসেতে প্রত্যেকটা থেকে অবশ্যই প্যারা হবে। এসেতে প্যারা ম্যান্ডেটরি, প্যারা মাস্ট। এখন কোশ্চেন হতে পারে প্যারা আমি কয়টা করব, প্যারা কয়টা করবেন সেটার কোনো বাধ্যবাধকতা নেই, তারপরও চেষ্টা করবেন অ্যাটলিস্ট 4টা করে প্যারা দেওয়ার, অ্যাটলিস্ট 4টা, মিনিমাম 4টা থেকে 6টা, যদি পারেন 7টা দেওয়ার টাইম বা পেজ থাকবে না, আপনার স্কোপ থাকবে না, স্পেস থাকবে না। সো বেটার হয় আমি যেটা স্ট্যান্ডার্ড বলে ধরে নিব সেটা হচ্ছে 5টা প্যারা দেওয়ার চেষ্টা করবেন, 5টা প্যারা। এবং এসেতে মনে রাখবেন প্যারার মধ্যে এক প্যারায় কিন্তু 2টা বা 3টা ডিফারেন্ট থিম আসবে না। আপনি যখন একটা প্যারা স্টার্ট করবেন ইন্ট্রোডাকশন দিয়ে, ইন্ট্রোডাকশনেই বলবেন, ইন্ট্রোডাকশনের থিমটা যাতে আবার অন্য কোনো প্যারায় গিয়ে না আসে। মানে হচ্ছে আপনি ইন্ট্রোডাকশনটা লিখলেন, ইন্ট্রোডাকশনটা শেষ, তারপরে যদি আপনি কোনো বর্ণনা দিতে চাচ্ছেন বা ডেসক্রিপশন দিতে চাচ্ছেন অথবা ডিসঅ্যাডভান্টেজ দিতে চাচ্ছেন অথবা অ্যাডভান্টেজ দিতে চাচ্ছেন, সেইগুলো একটা প্যারার মধ্যেই লিমিটেড থাকবে। আপনি যেটার মধ্যে ডেসক্রিপশন দিবেন ওই ডেসক্রিপশনটা ওই প্যারার মধ্যেই শেষ। অ্যাডভান্টেজটা দিবেন, অ্যাডভান্টেজের মধ্যে ওই প্যারার মধ্যে আপনি ডিসঅ্যাডভান্টেজ নতুন করে ইউজ করবেন না। নতুন একটা প্যারা খুলে বা প্যারা স্টার্ট করে আপনি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা লেখা স্টার্ট করবেন, তারপরে সবশেষে কনক্লুশন দিয়ে দিবেন। এখন প্রত্যেকটাতে ওয়ার্ড আলাদা করে যে বোর্ডের মধ্যে লিখতে হবে বা প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে লিখতে হবে তা না, যে ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, এমন প্রত্যেকটা টপিকের নাম আপনার লিখতে হবে না। আপনি প্যারা নতুন করে যদি স্টার্ট করেন তাহলেই চলবে। প্যারাটা স্টার্ট করেন এভাবে 5টা প্যারা করে লিখলে এসে হয়ে যাবে। এখন আসি হচ্ছে প্যারাগ্রাফ। এসে তো গেল প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের নিয়মটা হচ্ছে একটা প্যারা এখান থেকে একটা স্টার্ট হলো, প্যারাটা স্টার্ট হলো, প্রত্যেকটা এইভাবে যাবে।
এটা কোনোভাবেই নতুন কোনো সেপারেট প্যারা হবে না, একটা প্যারাগ্রাফ একটা প্যারার মধ্যেই লিখতে হবে। প্যারাগ্রাফের জন্য ইউজুয়ালি হচ্ছে 2টা পেজ পাওয়া যায়, এইখান থেকে প্যারাগ্রাফটা যদি স্টার্ট হয় এইখানে গিয়ে আপনার শেষ করতে হবে। সো মাইন্ডসেট ওভাবেই নিয়ে রাখবেন যে টপিকের উপর দেওয়া হচ্ছে ওই টপিকটার উপরে যাতে লেখা হয়। আচ্ছা, স্টোরি রাইটিং এর ক্ষেত্রেও সেম, একটা আপনাকে স্টোরিটা কিছুটা শুরু করে দেওয়া থাকবে অথবা আপনার নিজের জীবনের উপর কোনো একটা স্টোরি লিখতে বলা হবে। সো এইখানে আপনি যদি কোনো কিছু মুখস্থ করে যান সেভাবে তেমন একটা লাভ হবে না, কিন্তু বেসিক যেসব স্টোরি রাইটিং গুলো আছে সেগুলো আপনারা একটু শিখে যেতে পারেন যে কিভাবে স্টোরিটা লিখতে হয়। এখানেও মনে রাখবেন স্টোরি রাইটিংও প্যারাগ্রাফ করতে হবে এবং প্যারার মধ্যে এমনভাবে লিখবেন যে নতুন নতুন কোনো মানে একটা টুইস্টিং ইভেন্ট চলে আসছে এরকম যদি কোনো ইভেন্ট থেকে থাকে তখনই আপনি শুধুমাত্র নতুন স্টোরিটা স্টার্ট করবেন, নতুন প্যারাটা স্টার্ট করবেন স্টোরি রাইটিং এ। এখানেও মাস্ট একটা টাইটেল দিতে হবে। এই স্টোরি রাইটিং এর জন্য আপনারা মোটামুটি হচ্ছে 3 পেজ পাবেন। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও একই রকম, রিপোর্ট রাইটিংটা আপনারা বই দেখে নিলেই পারবেন কিরকম ভাবে লিখতে হয়। প্যারাগ্রাফটা তো বললাম। আসি হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিংটায়। আর্গুমেন্টেটিভ রাইটিংটা কিভাবে আমরা করব? আর্গুমেন্টেটিভ রাইটিংটার জন্য আপনাকে একটা বলে দেওয়া থাকবে যে এরকম একটা টপিক দিয়ে দেওয়া থাকবে যে এই টপিকের ফরে অথবা এগেনস্টে বলেন বা এই টপিক সম্পর্কে আপনার মতামতটা কি। এখন যখন এরকম বলে দেওয়া থাকবে, যদি এর কোশ্চেনটা এমন হয়, আর্গুমেন্টেটিভ রাইটিং এর কোশ্চেনটা এমন হয়, ডু ইউ এগ্রি উইথ দিস ফলোইং স্টেটমেন্ট, আপনি কি এগ্রি করেন এই যে নিচে যে স্টেটমেন্টটা দেওয়া আছে কিনা। এই ক্ষেত্রে সাজেস্ট যেটা করব, আপনি এটার কি এগ্রি করছেন না এগ্রি করছেন না এটা আপনি প্রথম লাইনে কয়েকটা লাইনের মধ্যে বা ইন্ট্রোডাকশন ফেজের মধ্যে আপনি একটু বলে দেন যে ইয়েস আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট বাট নো আই ডু নট এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, এভাবে একটু বলে দেন, তাহলে একটু বেটার হয় প্রথম কয়েকটা লাইনের মধ্যে। এখন দেখেন আর্গুমেন্টেটিভ রাইটিংটা কিভাবে কি করব, আমরা কিভাবে লেখা স্টার্ট করব। আর্গুমেন্টেটিভ রাইটিংটা তো আমরা অ্যাটলিস্ট 4টা প্যারা তৈরি করব, 4টা প্যারা রাখবো আমরা আর্গুমেন্টেটিভ রাইটিং এর ক্ষেত্রে। এখানে আর্গুমেন্টেটিভ রাইটিং এর টাইটেল যে দরকার সেটা না, টাইটেলটা উপরে দেওয়াই থাকবে যে এই স্টেটমেন্টটা ভালো হয় আপনি যে স্টেটমেন্টটা দেওয়া হলো আপনি স্টেটমেন্টটা এইভাবে লিখে নিলেন, স্টেটমেন্টটা এইভাবে লিখে বোল্ড করে দিলেন। তারপর আপনি লিখতে পারেন দ্য ফলোইং ইজ অ্যান আর্গুমেন্টেটিভ রাইটিং অ্যাবাউট দিস টপিক, ঠিক আছে, বা এইভাবে লিখতে পারেন I agree with this aforementioned মানে তার উপরের টপিকটা, উপরে যেটা মেনশন করে I agree with this aforementioned topic অথবা I do not agree with this aforementioned topic। এখন এখানে 4টা প্যারায় কি কি আসবে? এখানে 4টা প্যারায় যেসব জিনিসগুলো আমরা কভার করব, প্রথমে যাবে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন ফেজে যেটা বললাম, আপনি প্রথমে 2টা দিক সম্পর্কে বলবেন যে টপিকটা কি নিয়ে, টপিকটা আসলে আমাদের জন্য বা রিয়েল লাইফে কিরকম প্রভাব ফেলতে পারে অথবা আপনার জীবনে কি প্রভাব ফেলেছে বা আপনার মাইন্ডসেটটা কিভাবে তৈরি করেছে সেটা নিয়ে কিছু বলেন এবং আপনি অ্যাগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন সেটা আপনি প্রথম ইন্ট্রোডাকশনের মধ্যে দিলেন। এইখানে আপনি লিখবেন 2 to 4 সেন্টেন্সেস বা 3 to 5 সেন্টেন্সেস, এর বেশি ইন্ট্রোডাকশন লেখার দরকার নাই, 3 থেকে 5 সেন্টেন্সের মধ্যে লেখার বেশি দরকার নেই। বেটার সব ভালো হয় যে 4টা সেন্টেন্সের মধ্যে ইন্ট্রোডাকশনটা শেষ করে ফেলেন। এখন এটা লেখার জন্য আপনি পেজ পাবেন 2 পেজের বেশি আপনার আসলে জায়গা থাকবে না, সো আপনি একটু হিসাব করে লিখতে হবে যাতে ভালো ভালো ইম্পর্টেন্ট টপিক যেগুলো রেলিভেন্ট টপিকগুলো যাতে এখানে আসতে পারে। এরপরে যেটা ইন্ট্রোডাকশন ফেজের পরে যেটা যাবে হচ্ছে আপনি যে সাইডটা পিক করলেন, আপনি কি এটার ফরে নাকি এটা আপনি এগেইনস্টে। যদি আপনি এটার ফরে হয়ে থাকেন, ধরলাম ফরে, এটা ফরেই বলতেছেন, আপনি যে টপিকটাই যে সাইডটাই নিবেন কিনা, ফরে হোক এগেইনস্ট হোক, যে সাইডটাই নিবেন না কেন সেই সাইডটার জন্য আপনি অ্যাটলিস্ট 5 থেকে 7টা ভালো ভালো লজিক্যাল পয়েন্ট কিছু শো করেন, লজিক্যাল পয়েন্টস কিছু শো করেন ভালো ভালো 5 থেকে 7টা। এরপরে যেটা করবেন এটার এগেইনস্টে লেখার অর্থটা কি, এগেইনস্টে লেখার অর্থটা কি, কারণ হচ্ছে আপনার আইবিএ এক্সামগুলোতে যেসব টপিকগুলো দেওয়া থাকবে ম্যাক্সিমাম কেসে যেটা হবে সেটা 2 সাইডেই কথা বলা যায় এমন টপিকই দেওয়া থাকতে পারে, 2 সাইডেই। কারণ হচ্ছে আপনি একটা দিক থেকে চিন্তা করতেছেন,
আপনার অন্য যে এক্সামিনার বা পরীক্ষা দিচ্ছে সে হচ্ছে আরেকটা সাইড থেকে কথা বলছে। সো আপনি যদি এখন চিন্তা করেন এইটার পজিটিভ দিক ছাড়া অন্য কোনো নেগেটিভ দিক নাই, তখন আপনার খাতা যে চেক করবেন উনি মনে করবেন আপনি টোটালি হচ্ছে বায়াসড একটা অপিনিয়ন দিচ্ছেন, কারণ আপনার তখন হচ্ছে দুইটা সাইড, উভয় সাইড, বোথ সাইড আপনার দেখার ক্ষমতা নাই বা ক্যাপাবিলিটি কম। সো আপনার তখন এমনভাবে লিখতে হবে যে এটার এগেনস্টেও কিছু পয়েন্ট আছে, যে টপিকটা আছে কিছুটা এগেনস্টেও আছে, এইখানে আপনি 2 থেকে 3টার বেশি পয়েন্ট দিবেন না। এগেনস্টে 2 থেকে 3টা পয়েন্ট দেন, দিয়ে তারপর হচ্ছে কনক্লুশন এসে কম্পেয়ার দেখান। এরপরে যে টপিক এটা আসবে, প্যারাটা আসবে, সেটা হচ্ছে কনক্লুশনে এসে আপনি এই দুইটার মধ্যে কম্প্যারিজন দেখাবেন, বলবেন যে এটার খারাপ দিক কিছু আছে, তার থাকা সত্ত্বেও এটার যে পজিটিভ দিকগুলো আছে সেটা আসলে এই খারাপ দিকগুলোর চেয়ে অনেক বেশি, এই কারণেই আমি এটার ফরে আছি, এটার পজিটিভ দিকগুলোতে আছি। তখন হচ্ছে যে আপনার খাতা চেক করে উনি একটা ধারণা পাবেন যে আপনি কন্ট্রাস্ট করতে পারেন, আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ভালো, আপনি দুইটা সাইডই দেখতে পারেন এবং ওইটা দুইটা বিবেচনা করে আপনি আর্গুমেন্টটা দাঁড় করাচ্ছেন। আপনি শুধু খালি নিজের পার্সপেক্টিভটা দেখেই আর্গুমেন্টটা দাঁড় করাচ্ছেন না। এইভাবে লিখতে হবে আর্গুমেন্টেটিভ রাইটিংটা 4টা প্যারার মাধ্যমে। সো এরপরে আসছি হচ্ছে আমরা থিমেটিক রাইটিং। থিমেটিক রাইটিংটা কি? থিমেটিক রাইটিংটা হচ্ছে আপনার একটা থিমের উপর লিখতে হবে, কিন্তু থিমটা আপনার নিজে ডেভেলপ করতে হবে। এখানে আপনাকে কোনো থিম সাজেস্ট করা হবে না, এক একজনের এক এক রকম থিম আসতে পারে। এখানে আপনাকে যেগুলো সাজেস্ট করা হবে সেগুলো হচ্ছে কিছু ওয়ার্ডস আপনাকে সাজেস্ট করা হবে। এটা 8টা থেকে 10টা ওয়ার্ডস আপনাকে সাজেস্ট করা হতে পারে, 8 থেকে 10টা ওয়ার্ড আপনাকে সাজেস্ট করা হবে। বলা থাকবে আপনি এই ওয়ার্ডগুলো কাজে লাগিয়ে একটি থিম ডেভেলপ করেন। ওই থিমেটিক রাইটিংয়ে কিন্তু অবশ্যই একটা টাইটেল মাস্ট, যে থিমের উপর লিখেছেন ওটার উপর একটা টাইটেল দিবেন। এবং অনেক সময় বলা থাকবে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ ইউজড ইন ইয়োর সেন্টেন্সেস। এখানে কিন্তু সেন্টেন্স মেকিং বলা হয় নাই, আপনাকে বলা হচ্ছে আপনি যেসব সেন্টেন্সগুলোতে ইউজ করেছেন ওয়ার্ডগুলো আন্ডারলাইন করবেন। মেক সেন্টেন্স কিন্তু জিনিসটা কিন্তু ডিফারেন্ট। মেক সেন্টেন্সে কি করা হয়, আপনার একটা ওয়ার্ড সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স মিল না থাকলেও চলতো, খালি ওয়ার্ড দিয়ে আপনি ঠিকমতো সেন্টেন্স সাজাতে পারছেন কিনা সেটাই দেখাতো। কিন্তু এখানে কিন্তু আপনার থিম দ্বারা করাতে হবে। সো আপনি কিন্তু চাইলে জাম্বেল আকারে ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। আপনাকে যে বলা থাকবে যে 1 নম্বরে যে ওয়ার্ডটা দেওয়া আছে আপনি ওই সেন্টেন্সের শুরুতেই ওই সেন্টেন্স ওয়ার্ডটা ইউজ করতে হবে, এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। যদি না বলে দেওয়া থাকে যে ইউ হ্যাভ টু ইউজ দিস ওয়ার্ডস সিরিয়ালি বলে দেওয়া থাকে না। সো আপনি চাইলেই এগুলোকে আপনি জাম্বেল ওয়েতে বা প্রথমের ওয়ার্ডটাকে পরে বা পরের ওয়ার্ডটাকে আগে ইউজ করে আপনি সেন্টেন্সগুলো লিখতে পারেন। এবং অবশ্যই একটা থিম দাঁড় করাতে হবে যে একটা থিমের উপরে যাবে। ধরেন হচ্ছে আপনি যে ফুটবল খেলা নিয়ে বা ওয়ার্ল্ড কাপ নিয়ে লিখবেন, সো প্রত্যেকটা জিনিসই ওয়ার্ল্ড কাপ রিলেটেড হতে হবে। আপনি প্রথমে একটা সেন্টেন্স দিলেন ওয়ার্ল্ড কাপ নিয়ে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, পরেরটা নিয়ে দিলেন বাস্কেটবল রিলেটেড অথবা হচ্ছে কোনো একটা ফাইন্যান্স বা কমার্স রিলেটেড কোনো একটা টপিক নিয়ে লিখবেন, তাহলে কিন্তু সেটা হবে না, আপনার থিমটা সেমই থাকতে হবে। এখন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনাকে আপনি বলতে পারেন হচ্ছে আমি কি ওয়ার্ডগুলোর ফর্মটা চেঞ্জ করবো কিনা। ওয়ার্ডগুলোর ফর্ম কিভাবে চেঞ্জ করা যায়, ওয়ার্ডগুলো যেমন এটার আমি পাস্ট ফর্মটা ইউজ করতে পারবো কিনা বা পাস্ট পার্টিসিপলটা ইউজ করতে পারবো কিনা, অথবা এটাকে আমি নাউন বা এটাকে আমি অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবো কিনা। যেমন এই যে ওয়ার্ডটা লং ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। এটাকে আমি চেঞ্জ করে লেন্থ বানাতে পারবো কিনা। লেন্থ ওয়ার্ডটা কিন্তু নাউন হয়ে যাবে। আপনাকে কোশ্চেনে অনেক সময় হয়তো বা বলে দেওয়া থাকবে যে ইউ ক্যান চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ওয়ার্ডস, গিভেন ওয়ার্ডস যেগুলো দেওয়া থাকবে সেগুলো ফর্ম চেঞ্জ করতে পারবেন। তখন হচ্ছে আপনি চাইলে অ্যাডজেক্টিভ থেকে নাউন তৈরি করতে পারেন, নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারেন। যদি এরকম অপশন দেওয়া না থাকে তাহলে যেসব ওয়ার্ড দেওয়া আছে সেগুলো ইউজ করবেন। এবং বেটার হয় সবগুলো কেসে আপনি আন্ডারলাইন ওখানে কোশ্চেনে বলে দেওয়া থাকুক অথবা না থাকুক, আপনি প্রত্যেকটা কেসেই আন্ডারলাইন করে দিবেন যে প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আপনি ইউজ করছেন আপনার ওয়ার্ড সেন্টেন্সগুলোতে প্রত্যেকটাই আন্ডারলাইন করে দিন, যাতে আপনার টিচারের বুঝতে সুবিধা হয় যে উনি সবগুলো ওয়ার্ড ইউজ করছেন। এবং চেষ্টা করবেন প্রত্যেকটা ওয়ার্ডে ইউজ করা। প্রত্যেকটা ওয়ার্ড যদি ইউজ করতে না পারেন তাহলে আপনার নাম্বারটা কমে যাবে।
ডায়ালগ রাইটিং গতানুগতিক যেরকম ডায়ালগ রাইটিং গুলো ছিল সেগুলো সেরকমই আসবে। সো নতুন কিছু করে এই ডায়ালগ রাইটিং নিয়ে কিছু বলার নাই। এখন যেগুলো বলবো সেটা হচ্ছে রাইটিং এ ভালো করবেন কিভাবে। রাইটিং এ ভালো করার মধ্যে টিপসটা হচ্ছে আপনি নিজে ডেভেলপ করেন, নিজেকে ডেভেলপ করতে হবে প্রচুর পরিমাণে। মুখস্থ বিদ্যা দিয়ে আর বেশি দূর আগানো যাবে না। কারণটা কি, আপনার এমন সব টপিকগুলো আসবে, রিসেন্ট ইভেন্ট নিয়ে কিছু টপিক আসবে যেগুলো নিয়ে আগে কোনো এসে বা প্যারাগ্রাফ বা আর্টিকেল লেখা হয়নি, অথবা যেগুলো হচ্ছে আপনার নিজের একদম ব্যক্তিগত জীবন রিলেটেড, যেগুলো আপনার জীবন থেকে নেওয়া শিক্ষা। সো ওগুলো আপনি অন্য কোনো বই বা খাতায় সেগুলো পাবেন না। সো আপনার যেটা করতে হবে তা হচ্ছে আপনার নিজেকে ডেভেলপ করতে হবে। এখন নিজেকে ডেভেলপ করবো কিভাবে? নিজেকে ডেভেলপ করার উপায়টা হচ্ছে আপনি বিভিন্ন বই বা আর্টিকেল এগুলো পড়েন, পড়ে ধারণাটা নেন। এখান থেকে এগুলো মুখস্থ করার কিছু নাই। আপনার দেখতে হবে একটা রিপোর্ট কিভাবে লিখতে হয়, একটা এসে বা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কোন কোন ওয়ার্ডগুলো যদি আমি ইউজ করি এই লেখার মানটা বেড়ে যায়। আপনি যদি একটু ভালো ওয়ার্ডগুলো চয়েস করেন, যে আপনার গতানুগতিক মিডিওকার যেসব ওয়ার্ডগুলো বাদ দিয়ে একটু এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ড কিছু যদি আপনার ইউজ করতে পারেন, কিছু যদি ফ্রেজ, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনি ইউজ করেন, তখন লেখার মানটা বেড়ে যায়। আর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল, রেলিভেন্ট এক্সাম্পল আপনার লেখার মধ্যে দিতে পারলে খুবই ভালো হবে। আপনি যদি গ্রাফ বা চার্ট দিতে চান দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সোর্সটা উল্লেখ করতে হবে এবং 100% অ্যাকুরেট আপনার গ্রাফ বা চার্ট হতে হবে। যে সোর্স থেকে আপনি কালেক্ট করেছেন সেই সোর্সের 100% অ্যাকুরেট আপনার একটা গ্রাফ বা চার্ট থাকতে হবে। অথবা আপনি যদি কোনো কারো কোট দিতে চান, কোট মানে কারো উক্তি যদি আপনি দিতে চান কোনো লেখকের বা ফেমাস রাইটারের অথবা কোনো ফেমাস লিডারের, সেই ক্ষেত্রে আপনার কোটটা 100% অ্যাকুরেট হতে হবে। এখন এমন কিছু করা যাবে না যেমন হচ্ছে রবীন্দ্রনাথ বা কাজী নজরুলের আমি কোনো কবিতার লাইন তুলে দিচ্ছি, কবিতার লাইন তুলে দেব, কিন্তু বাংলা কবিতাগুলো হচ্ছে বা বাংলা গল্পগুলোর ফরম্যাটটা ছিল বাংলা সেন্টেন্সে, আমি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি। আপনার এখানে কোনো রাইট নাই যে আপনি ইংলিশে ট্রান্সলেট করে দিতে পারবেন, এভাবে আপনি কোনোভাবেই করতে পারবেন না। কারণ কবি বা সাহিত্যিকরা যেটা লিখেছেন সেটা একটা ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, আপনি যদি ট্রান্সলেটটা করেন তখন সেটা অন্য একটা মিনিং ক্রিয়েট হয়ে যেতে পারে। সো আপনারা ট্রান্সলেট করে কিছু দিবেন না, যেগুলো যদি ইংলিশে দেওয়া থাকে ইংলিশ কোডগুলো ইউজ করার ট্রাই করবেন। এখন আরেকটা কথা হচ্ছে পরীক্ষার টাইমিংটা নিয়ে। পরীক্ষার টাইমিংটা আমি কিভাবে দিব, ইংলিশটার টাইমিংটা ইংলিশে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম 18 থেকে 22 মিনিটের বেশি ইংলিশে আপনি স্পেন্ড করবেন না। 18 থেকে 22 মিনিটের বেশি ইংলিশে স্পেন্ড করলে আপনি অন্যান্য ম্যাথ বা অন্যান্য যে অ্যানালিটিক্যাল পার্টগুলো আছে সেক্ষেত্রে আপনি বেশি টাইম ফোকাস করতে পারবেন না। সো বেটার হয় আপনি 18 থেকে 22 মিনিটই এক্সামটা শেষ করে ফেলার চেষ্টা করেন, প্র্যাকটিস করবেন যে যাতে করে আপনার ইংলিশের পিছনে 18 থেকে 22 মিনিটের বেশি কোনো সময় না লাগে। আচ্ছা, এখন আসছি হচ্ছে ম্যাথে। ম্যাথে আমাদের বিভিন্ন কিছু বই আছে, যেমন হচ্ছে বিভিন্ন বই আছে, বইগুলোর লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। সো আমি বেশি বইয়ের নাম আর লিখছি না। আর এছাড়াও যদি কারো কোশ্চেন থাকে যে আমি কোন টপিকগুলো বেশি ফোকাস করবো রাইটিং এর ক্ষেত্রে, ইংলিশ রাইটিং এর, সেইগুলো সম্পর্কেও আমাদের হচ্ছে ক্যাপস্টোন এডুকেশনের ওয়েব পেজে অ্যাভেলেবেল অনেক ইনফরমেশন দেওয়া আছে, যে কোনগুলো পড়বো, কোন সোর্স থেকে পড়তে হবে, কি কি টপিক পড়বো, কোন কোন, যেমন আর্গুমেন্টেটিভ আমি কোন টপিক পড়বো, এসে কোনটা পড়বো, প্যারাগ্রাফ কোনটা পড়বো, সেই সব সম্পর্কে সবকিছুই দেওয়া আছে ওয়েবসাইটে, সেগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। আচ্ছা, ম্যাথের আমি প্রিপারেশন নিয়ে ওরকম ডিটেলস আলোচনা করব না, বাসায় কিভাবে করতে হবে। এখন আপনার 5 মাস সময় হাতে আছে, কিভাবে কি আগাবেন সেটাই। এখন প্রত্যেক দিনই আপনার কম বেশি 3টা টপিক থেকেই মোটামুটি পড়তে হবে, ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল 3টা টপিকই কম বেশি পড়তে হবে। ইংলিশ প্রতিদিনই, যেমন ভোকাবুলারিগুলো প্রতিদিনই এখন থেকে চর্চা শুরু করে দেন। ইংলিশের পিছনে 2 ঘন্টা টাইম স্পেন্ড করেন প্রতিদিন, 3 ঘন্টা লাগবে হচ্ছে ম্যাথের পিছনে, 3 ঘন্টা ম্যাথের পিছনে, এবং 1 ঘন্টা টাইম আপনারা অ্যানালিটিক্যালের পিছনে দিতে পারেন। এখন কথা হচ্ছে তাহলে পুরো টোটাল দিনে হচ্ছে 6 ঘন্টা। আপনি যদি 6 ঘন্টা এরকম করে 5 মাস যদি করতে পারেন তাহলে আপনার জন্য খুবই লাভ হবে। এখন আপনারা বলতে পারেন যে অনেকেই 1 ঘন্টা 2-3 মাস পরে বা 1-2 ঘন্টা পরেই অনেকে হয়তো বা চান্স পেয়ে গেছে, আমরা পাচ্ছি না কেন? এখন এই ক্ষেত্রে যেটা আমরা বলবো, সবার বেসিকটা বা বেসটা সেম না। অনেকে ইংলিশে ভালো, অনেকে ম্যাথে ভালো।
যারা ম্যাথে ভালো তাদের হচ্ছে ম্যাথ করার পিছনে এরকম কারণ নেই, কারণ হচ্ছে তারা অনেক বছর ধরেই, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন, নর্মালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা হচ্ছে এসএসসি, এইচএসসি অথবা হচ্ছে ব্যাচেলার্স, এই প্রত্যেকটা এই বছরগুলো ধরে তারা 8 বছর, যে কমার্স ব্যাকগ্রাউন্ড অথবা হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের চেয়ে কিন্তু তারা 8 বছরের একটা হিউজ অ্যাডভান্টেজ আছে। তারা 8 বছর কিন্তু অলরেডি ম্যাথ করেছেন, এবং অনেকে যারা টিউশনই করান তারা কিন্তু ম্যাথ এগুলো পড়েও থাকেন। 9-10 লেভেলের যেসব ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলোই কিন্তু এসে থাকে। সো ওদের সাথে কম্পেয়ার করে যে ওরা এত কম সময় পারতেছে, আপনাদের প্র্যাকটিসটা নাই দেখে আপনারা হয়তো বা পারতেছেন না, যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে। সো এখন থেকে প্র্যাকটিসটা বাড়িয়ে দিতে হবে, 3 ঘন্টা ম্যাথের পিছনে করতে হবে। ম্যাথ এই বিভিন্ন বই থেকে আপনারা করে থাকতে পারেন, চ্যাপ্টার ধরে ধরে আস্তে আস্তে ম্যাথগুলো করবেন। অ্যানালিটিক্যালের ক্ষেত্রে কি করবেন, জিআরই বিগ বুকটা থেকে পাজল সলভ করবেন। অ্যানালিটিক্যালে যে 3টা মেজর টপিক আসে সেগুলো হচ্ছে পাজল, ক্রিটিক্যাল রিজনিং এবং ডাটা সাফিসিয়েন্সি। এই 3টা টপিক মোটামুটি এক্সপেক্ট করতে পারেন আপনার অ্যানালিটিক্যালের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এই ডাটা সাফিসিয়েন্সি টপিকটা চলে যায় হচ্ছে ম্যাথ পার্টে, ম্যাথে এখানে 5 মার্কস থাকে ম্যাথ পার্টের সাথে, কিন্তু মোটামুটি আমরা এগুলোকেই আমরা অ্যানালিটিক্যাল সেকশনে কভার করে থাকি। পাজল হচ্ছে জিআরই বিগ বুক, জিআরই বিগ বুক থেকে আপনারা পাজল সলভ করতে পারেন, সেখানে প্রচুর পরিমাণে পাজল দেওয়া আছে, সেখান থেকে পাজল করব। ক্রিটিক্যাল রিজনিং এর জন্য অফিসিয়াল জিম্যাট রিভিউ যে বইটি, অফিসিয়াল জিম্যাট রিভিউ বইটি, আর ডাটা সাফিসিয়েন্সির জন্য অফিসিয়াল জিম্যাট রিভিউ, এই বই সেম বইটাই আপনারা ফলো করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে টপিক দেওয়া আছে। এখন এগুলো সলভ করবে একদিনে, রাতারাতি আপনারা যে ভালো হয়ে উঠবেন একদিনের মধ্যে বা 1 মাসের মধ্যে, সেটা কিন্তু না। সো আপনাদের কিন্তু প্র্যাকটিস বাড়াতে হবে। এছাড়াও অনেক সময় অনেক টপিক হয়তো বা বুঝবেন না, অনেক সময় হতাশ হয়ে পড়বেন, অনেক সময় হচ্ছে পড়ার সময় পড়তে পড়তে একঘেয়েমি, বিরক্তি চলে আসতে পারে। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আপনার গোল সম্পর্কে আপনার ফোকাস থাকতে হবে। আইবি আপনাকে কি দিবে, এবং এটার জন্য কিন্তু কষ্ট করা হয়। প্রতি বছর কিন্তু 2500 স্টুডেন্ট পরীক্ষা দেয়, 2500 থেকে 3000 স্টুডেন্ট পরীক্ষা দেয় এই জুনের ইনটেকে, সেখানে কিন্তু মাত্র সিলেক্টেড হয় 60 জন। সো আপনার বুঝতে হবে যে কম্পিটিশনটা কীরকম হাই। এবং যখন ডিসেম্বরের ইনটেকটা হয় ওখানে 120 জন স্টুডেন্ট নেয়, ওখানেও কিন্তু 4000 থেকে 5000 পরীক্ষার্থী থাকে। সো কম্পিটিশনটা অনেক হাই, ভালো কিছুর জন্য কিন্তু আপনাদেরকে কম্পিট করতে হবে। কিন্তু এটা এমন না, প্রত্যেক বছরই কিন্তু কেউ না কেউ অবশ্যই চান্স পাচ্ছে। সো হতাশ হয়ে পড়ে গেলে থাকবে না, যেভাবে ডিরেকশনগুলো দেওয়া হয়, যদি না বুঝেন আমরা আছি, আমাদেরকে নক করতে পারেন, হেল্প করতে আমরা সবসময় থাকি। আমাদের যেসব ডিরেক্টররা আছেন তারাও অনেক হেল্পফুল। এরপর থেকে চেষ্টা করবেন যে এই যে সময়টা, এখন যে সময় চলে আসছে, এখন কিন্তু সময় 5 মাস, আপনারা যদি উইক হয়ে থাকেন আপনারা কিন্তু আর কোনো ওয়ে হাতে নাই, আপনাদের কিন্তু ওইসব জিনিস সবকিছু ডেভেলপ করতে হবে। ইংলিশটা যেটা বললাম, প্রথম থেকে ওইসব টপিক যেগুলো লিখিয়ে দিয়েছি সেগুলো ঝালাই করা শুরু করেন, ইংলিশ টপিকগুলো এখান থেকে ঝালাই করা শুরু করেন। ম্যাথ কোথা থেকে শুরু করবো, বিগিনিংটা কোথা থেকে হবে? ম্যাথ বিগিনিং করার জন্য আপনাকে একটা যেটা সাজেস্ট করতে পারি, আপনি ক্লাস 7 এবং 8 এর ম্যাথ বইটা থেকে স্টার্ট করেন। ক্লাস 7-8 এর যেসব পাটিগণিত অঙ্কগুলো আছে সেখান থেকে দেখবেন যে ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোরই একটু অ্যাডভান্স লেভেল আইবি এর এক্সামে আসে। আপনি ক্লাস 7-8 এর ম্যাথ বইটা চেষ্টা করবেন 10 দিনের মধ্যে পুরো ম্যাথ বইটা শেষ করে ফেলার, যতগুলো পাটিগণিত অঙ্ক আছে। এবং ক্যালকুলেশনে ফাস্ট হতে পারবে, ক্যালকুলেশনে ফাস্ট হতে হলেই ম্যাথে আপনি ভালো করতে পারবেন। এখন ক্যালকুলেশনে আপনি ফাস্ট হতে পারবেন কিভাবে? ক্যালকুলেশনে ফাস্ট হওয়ার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো একটু শিখিয়ে দিচ্ছি। দেখেন, যেমন নামতাটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ক্যালকুলেশন আপনার অনেক হিউজ একটা অ্যাডভান্টেজ চলে আসবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে অনেক রেক্ট্যাঙ্গেলের ম্যাথ আসে, যেমন হচ্ছে এতে আইবি এর এক্সামে রেক্ট্যাঙ্গেলের ম্যাথ, যে মনে হচ্ছে জ্যামিতি থেকে যেসব ম্যাথগুলো এসে থাকে সেগুলো দেখেন, রেক্ট্যাঙ্গেলের ম্যাথে অনেক সময় দেওয়া থাকবে 18 × 16, 20 × 18 বা 19 × 13, এরকম বিভিন্ন ইগুলো দেওয়া থাকে, যে একটার হাইট একটা হলে উইডথ একটা হলে লেন্থ একটা, উইডথ একটা, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ
এরকম বিভিন্ন টপিক দেওয়া থাকে। সো এইগুলো যখন আপনার ক্যালকুলেশন করতে আপনার যদি এরকম সময় লেগে যায়, এরকম যদি ক্যালকুলেশন করতে টাইম লেগে যায় তখন আপনি অনেক স্লো হয়ে যাবেন। এই ক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করব, ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য কিছু কিছু নামতা মুখস্থ করা। এখন নামতা আপনারা কিভাবে মুখস্থ করবেন? নামতা হচ্ছে 20 × 20 অথবা 25 × 25, এইরকম নামতাটা মুখস্থ করতে হবে। এখন এই 20 × 20 বা 25 × 25 এই নামতাগুলো আসলে কি? সেগুলো হচ্ছে, দেখেন আপনি 1 থেকে শুরু করে 2, 3, 4 এরকম করে 1 × 25 এই পর্যন্ত আসবেন। যেমন এটা আবার 11, ধরেন হচ্ছে এইখান থেকে শুরু করে 11 থেকে আবার শুরু করেন, 1 থেকে 10 পর্যন্ত যাবেন, 1, 2, 3, 4 করে এরকম 10 পর্যন্ত যাবেন। আবার 11 × 25, 11 × 1 শুরু করেন, 12, 13 এরকম করে করে 11 × 25 কত হয় সেই ভ্যালুটা মনে রাখবেন। এভাবে করতে করতে এখানে চলে আসবেন 25। 25 × 1 করলে কত, 25 × 2 করলে কত, 3 করলে কত, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম করতে করতে 25 × 25, 25 × 25 করলে কত হয়, এই প্রত্যেকটা ঘরের নামটা মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তাহলে দেখবেন ক্যালকুলেশনে খুবই ফাস্ট হয়ে গেছেন। যখন ম্যাথ আসবে 22 × 23 করলে কত হয়, আপনার কিন্তু আর আলাদা করে ক্যালকুলেশনের দরকার নাই যদি আপনি 22 × 23 গুণফলটা আপনার আগে থেকে মুখস্থ থাকে। এইভাবে আপনি ক্যালকুলেশনের স্পিড বাড়াতে পারেন। আরেকটা টপিক, সেটা হচ্ছে রুট ভ্যালু। রুট 1 থেকে শুরু করে রুট 30 পর্যন্ত কত ভ্যালু হয়, রুট 1 এর মান কত, রুট 2 এর মান কত, এইভাবে শুরু করে রুট 30 পর্যন্ত মান কত আছে সেটা যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে রুটের যে ক্যালকুলেশনগুলো আসবে সেখানে আপনার সময় কিন্তু বেশি স্পেন্ড হবে না। আরেকটা হচ্ছে স্কোয়ার ভ্যালু। 1 স্কোয়ার থেকে শুরু করে 25 স্কোয়ার অথবা 30 স্কোয়ার পর্যন্ত ভ্যালুগুলো কত, 30 স্কোয়ার পর্যন্ত ভ্যালুগুলো কত সেগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। দেখবেন যে ক্যালকুলেশন র্যাপিডলি আপনারা অনেক ডেভেলপ করে ফেলছেন। সো এগুলো গেল ম্যাথের শর্টকাট কিছু টিপস। অ্যানালিটিক্যালে ভালো করব কিভাবে? অ্যানালিটিক্যালে হচ্ছে দেখতে হবে পাজলগুলো করার ক্ষেত্রে আপনাদের যারা একটু উইক হবেন, পাজলগুলো ঠিকমতো বুঝতে পারবেন না, পাজলগুলো খুবই বারবার পড়তে হবে। প্রথমে কিছু সময় টাইম লাগবে, আবার অনেক সময় দেখা যায় অনেকে পাজলে খুব ভালো পাজল করতে তেমন টাইম লাগে না। পাজলগুলো জিআরই বিগ বুক থেকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে, যে দেখবেন আস্তে আস্তে আপনি তখন ক্যাচ করে ফেলতে পারবেন যে কোশ্চেনগুলো কিভাবে আসতেছে আর আসলে আউটপুটটা কি চাওয়া হচ্ছে। ক্রিটিক্যাল রিজনিংটা অফিসিয়াল জিম্যাট রিভিউ বইটা থেকে দেখবেন, ডাটা সাফিসিয়েন্সিও সেখান থেকেই দেখতে পারবেন। সো এইগুলো ছিল নর্মালি টোটাল একটা টিপস। আর পরীক্ষার ক্ষেত্রে কিভাবে কি অ্যান্সার করবেন সেখানে আমি একটু টাইম লাইনটা একটু দেখে শেষ করে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আপনার ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, এই যে তিনটা টপিক, এই তিনটা টপিক কে কখন কিভাবে অ্যান্সার করবেন। এখন সবকিছু আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি, আপনারা কোনটা দিয়ে স্টার্ট করবেন। এখানে আমি যদি বলে দিই যে এটা দিয়ে স্টার্ট করেন তখন সেটা আপনার জন্য সুবিধাজনক হবে না। আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করবেন সেটা দিয়ে স্টার্ট করবেন। কিন্তু এখন মনে রাখবেন যে তিনটা সাইডে, আপনি যে একটা সাইডে যে ভালো করবেন শুধু সেটা কিন্তু কোনো অপশন নাই, তিনটা সাইডেই কিন্তু আপনার ভালো হতে হবে, পাস করে আসতে হবে। সো তিনটা সাইডে পাস করার জন্য আপনার তিনটা জিনিসই টাচ করে আসতে হবে, তিনটা টপিক। এখন আমি যেটা সাজেস্ট করব, আমি এই পাশে আমাদের টোটাল নাম্বারটা আমি টাইমটা লিখে দিচ্ছি। এখন মনে রাখবেন যে কঠিন হচ্ছে এমসিকিউ রাউন্ডটা শেষ করা, প্রপারলি অ্যান্সার করা, কারণ এখানে কিন্তু টাইমটা আপনার সবচেয়ে বড় এনিমি হবে। কিন্তু টাইম আপনার কিন্তু পারা না পারা, যেমন একটা ম্যাথ আপনি কিন্তু যদি 3-4 মিনিট লেগে থাকেন হয়তো বা পারবেন, কিন্তু 3-4 মিনিট আপনার কিন্তু পরীক্ষার সময় পাবেন না। 1 থেকে 2 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে আপনার ম্যাথটা শেষ করতে হবে। সো টাইমটাই কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যারিয়ার। সো টাইমটা কিভাবে আপনি অ্যালোকেট করবেন? ইংলিশের জন্য টাইম ফিক্সড হচ্ছে 20 মিনিট, টাইম বরাদ্দ হচ্ছে 20 মিনিট। ম্যাথের জন্য হচ্ছে 45 মিনিট, অ্যানালিটিক্যালের জন্য হচ্ছে 25 মিনিট।
এই টোটাল মিলে হচ্ছে আপনার 90 মিনিটস। 90 মিনিটস এখানে যাবে এবং আপনার বাকি যে 30 মিনিটসটা থাকবে সেটা হচ্ছে রাইটিং এর জন্য। রাইটিং এর জন্য আপনারা ওইটা অ্যাভারেজ টাইমটা ফিক্স করে নিতে পারেন। 15 মিনিট আমি একটা টপিক লিখবো আর 15 মিনিট বাকি টপিকটা লিখবো, কারণ যেহেতু দুইটা টপিক আসে 15 মিনিটসে ভাগ করে নিলেই পারবেন। আচ্ছা, এখন ইংলিশে 20 মিনিট ধরেন আমি যদি ইংলিশটা দিয়ে প্রথমে স্টার্ট করি অথবা যেটা দিয়ে স্টার্ট করি না কেন, আমি এইখানে যে অ্যালোকেটেড টাইমটা আমি এটা শেষ করে ফেলবো না, প্রথমে এটা আমি টাইমটা এক্সস্ট করবো না। আমি কি করব, ধরেন হচ্ছে আমার 20 মিনিট আছে ইংলিশে, আমি হাইয়েস্ট এখানে দিব 17 থেকে 18 মিনিট। আমি যে কয়টা পারি আমি দাগাবো। 17 থেকে 18 মিনিটের মধ্যে ইংলিশ আমার যে কয়টা হয় আমি দাগিয়ে আমি স্কিপ করব। আমি ইংলিশ আর বেশি দাগাতে যাব না, আমি টাইমটা দেখবো। এখানে কয়টা কোশ্চেন পারলাম সেটা আমি দেখবো না, আমি টাইমটা দেখবো। 17 থেকে 18 মিনিট আমি এখানে 2টা মিনিট সেভ করে রাখলাম। 2টা মিনিট আমি এখানে সেভ করে রাখলাম, অথবা 3 মিনিট যদি 17 মিনিটে শেষ হয়ে যায় তাহলে 3 মিনিট। তারপর আমি ম্যাথে চলে আসবো। ম্যাথটা ধরেন হচ্ছে আমি 38 মিনিটস দিব। ট্রাই করবো 38 মিনিটসের মধ্যে অ্যাটলিস্ট 18টা ম্যাথ করার, 17-18টা ম্যাথ করে ফেলার চেষ্টা করবো। যদি না হয় কিছু করার নাই, তারপরও 38 মিনিটের বেশি আমি ম্যাথে দিব না। এইখান থেকে আমি +7 মিনিট আমি আরো এক্সট্রা সেভ করে নিচ্ছি। এরপরে যেটা করবো সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল পার্টে হয়তো গেলাম। অ্যানালিটিক্যাল পার্টেও এরকম 18 মিনিটের মতন দিব। এখানেও চেষ্টা করবো 7 মিনিট হাতে রাখার। এখন আমি যেখানে যাই, ধরলাম আমি হচ্ছে অ্যানালিটিক্যাল দিয়ে শুরু করলাম, প্রথমে 18 মিনিট স্পেন্ড করলাম, 18 মিনিটে 10টা দাগাইছি। 18 মিনিটের মধ্যে অ্যানালিটিক্যাল 10টা দাগাইছি, আমি স্কিপ করবো। যদি অ্যানালিটিক্যাল দিয়ে প্রথমে স্টার্ট করি, স্কিপ করে 7 মিনিট আমি হাতে বাঁচিয়ে রাখলাম, অন্য কোথাও আমি স্পেন্ড করতে পারবো যদি ওখানে খারাপ হয়ে যায়। তারপর ম্যাথ দিলাম, ম্যাথে 38 মিনিটস দিলাম। আর ইংলিশ দিয়ে শুরু করলে 17 থেকে 18 মিনিটস আমি দিব। এখন যেটা করব, পরে দেখবেন যে 17-18 মিনিটের মধ্যে ইংলিশ আপনি দাগাইতে পারছেন হয়তো বা 18টা, বাকি 12টা বাদ পড়ে রয়েছে। ম্যাথে এইখানে 38 মিনিটের মধ্যে আপনি দাগাতে পারছেন হয়তো বা 16টা, ধরলাম 16টা। আর এইখানে দাগাতে পারছেন হচ্ছে 10টা অথবা 11টা। এখন দেখবেন আপনার ল্যাপসেস কোথায় আছে। আপনি দেখতে পারতেছেন আপনার কিন্তু ম্যাথে এখানে বড় একটা ল্যাপস আছে। এইখানে অ্যানালিটিক্যালে আর জাস্ট 2টা দাগাতে পারলে আপনি কিন্তু মোর দ্যান সেফ। 10টাও কিন্তু খুব ভালো মার্কস, 12টা দাগাতে পারলে তো কথাই নেই, 12টা দাগাতে পারলে খুবই ভালো মার্কস যদি কারেক্ট হয় সবগুলো। এখন দেখেন ম্যাথসে আপনার ল্যাপস আছে, কিন্তু আপনি কিন্তু অনেকগুলো টাইম কিন্তু বাঁচিয়ে রাখছেন। 7 মিনিট 7 মিনিট 7 মিনিট, আপনি কিন্তু 3টা সাইডে কিন্তু মোটামুটি একটা কাভার করে ফেলছেন, যে মোটামুটি আমি পাস কিন্তু করে যাব 3টা সাইডে। খুব খারাপ অবস্থা একটাতে যে ফেল হয়ে যাবে এমন কোনো চান্স নাই, এমন একটা যদি সিচুয়েশন থাকে। সো আপনার এখানে আরো 16 মিনিটস বাকি আছে। এই 16 মিনিটসের মধ্যে আপনি ম্যাথসে আরো 10টা দেন, 10 মিনিট ম্যাথসের মধ্যে দেন। 10 মিনিটের মধ্যে এখানে 16টা, তো আরো 4টা যদি অ্যান্সার করতে পারেন ভালো। 4টার জায়গায় যদি 3টাও পারেন কোনো সমস্যা নাই। 10 মিনিটে 3টা ম্যাথ বা 4টা ম্যাথ সলভ করে ফেলার চেষ্টা করবেন। তারপরে টাইম চলে দিয়ে দিবেন হচ্ছে এইখানে ইংলিশে যদি আপনি আরো 4টা যদি দাগাতে পারেন, 18টা দাগাইছেন, 4টা চেষ্টা করবেন 22টার মতন দাগানো। 22টা যদি দাগাতে পারেন, বেশি দাগালে কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন যদি পারি 22টার মতন দাগানোর চেষ্টা করব। আর একটু কম দাগাতে পারলেও সমস্যা নাই, 17-18 এটাও ভালো মার্কস। যদি সময় বেঁচে থাকে আর কি, তখন হচ্ছে আপনি 22টা বা 25টাও চেষ্টা করতে পারেন। এখানে প্রথমে আরো একটু 2 মিনিট দিতে পারেন। যদি অ্যানালিটিক্যালে খুব খারাপ অবস্থা হয়ে যায় তো ওইখান থেকে আবার সেভ করে নিয়ে আসতে পারেন এইখানে অ্যানালিটিক্যালে। মানে যেটা হচ্ছে আপনার যখন টাইম কিছুটা হাতে বাঁচিয়ে রাখবেন, যে সেক্টরটা খারাপ হচ্ছে তখন সেটা আপনি অ্যান্সার করতে পারেন। যেমন আমি আমার কথাই বলি, আমি ইংলিশটা মোটামুটি ভালো মতো দাগিয়েছিলাম। ম্যাথে যখন করা শুরু করি 30 মিনিট আমার হয়ে যায়, 30 মিনিটের মধ্যে আমি 10টা ম্যাথ পারি। এরপর আমার ম্যাথ হচ্ছিল না, কারণ হচ্ছে ম্যাথগুলো একটু লেন্দি ছিল, খুব লেন্দি ছিল। তখন আমার মনে একটা ভয় ঢুকে যায়, আর ম্যাথের ক্যালকুলেশনও আমি একটু স্লো হয়ে যাই, যার ফলে আমি ম্যাথটা তখন স্কিপ করে আমি তখন অ্যানালিটিক্যালে চলে যাই। অ্যানালিটিক্যালে হচ্ছে মোটামুটি ভালো ইজি কোশ্চেন ছিল তখন। সো আমি মোটামুটি সবই মোটামুটি দাগাতে পেরেছিলাম। 14টা অ্যানালিটিক্যাল শিওরলি দাগানো ছিল। সো তখন আমার টাইম কিছু স্পেন্ড বাকি ছিল। আমি তখন আমার ম্যাথে ফেরত আসি। ম্যাথে ফেরত আসার পরে তখন 10 বা 15 মিনিট আমি আরো ম্যাথে স্পেন্ড করতে পারি। সো 10-15 মিনিটে আমি হচ্ছে আরো 10টা ম্যাথ বেশি অ্যান্সার করতে পারি। তার ফলে হচ্ছে আমি ম্যাথ প্রায় 20টা ম্যাথ আমি অ্যান্সার জেনে বের করতে পারি, যার ফলে দেখা যায় যে আমার একটা ভালো মার্কস চলে আসে। সো প্রথমে যখন আপনার ম্যাথ না হতে পারে তখন হচ্ছে মাথা ঠিক মতো কাজ করে না হয়তো বা, পরে এসে আপনি যদি একটু অন্য কোনো টপিক ঘুরে এসে আবার যখন ম্যাথ করতে বসবেন অথবা অ্যানালিটিক্যাল করতে বসবেন, তখন দেখবেন যে আপনার আরো ভালোভাবে ওই টপিকগুলো কভার করতে পারছেন। সো তখন একটু টাইমটা হাতে বাঁচিয়ে রাখেন যাতে 3টে সাইডই কভার করতে পারেন।
সো এই 5 মাসে আপনারা এইভাবে একটু প্রিপারেশন নিতে থাকেন, যে এইসব যেসব বইগুলো আছে আমাদের ওয়েব লিঙ্কে বইগুলো দেওয়া আছে, বইগুলো থেকে পড়তে পারেন, রাইটিংগুলো দেওয়া আছে, রাইটিংগুলো ওখান থেকে কভার আপ করতে পারেন। এইগুলোই ছিল আজকের টপিকের মূল আলোচনা, যে আগামী সামনের 5 মাস বা 6 মাস কিভাবে পড়বেন বা কোন কোন জিনিসে ফোকাস দিবেন সেটা নিয়েই আজকের টপিক ছিল। সো এখানে সবাইকে ধন্যবাদ জেনে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।